আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে রিটেন অ্যানালাইসিস সেমিনার, বিসিএস রিটেন অ্যানালাইসিস সেমিনারে। তো আমরা একটু অ্যাটেন্ডি বাড়ার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের অ্যাটেন্ডি বাড়ছে এবং আমাদের সেমিনারটা পাশাপাশি ফেসবুকেও লাইভ হচ্ছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আমাদের ভাইয়া যা জিজ্ঞাসা করে, এবং যারা জুমে আছেন তারা চ্যাট বক্স এবং কিউএনএ সেকশনটা ইউজ করতে পারবেন। তো ভাইয়া আমাকে কি শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ মোহন ভাই, লাউড অ্যান্ড ক্লিয়ার আমাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে ভাইয়া। তাহলে আমরা মনে হয় শুরু করে দিতে পারি। আমরা একটু ওয়েট সময় হয়ে করি। গেছে। আমরা 7:35 কথা এক্সাক্ট। বলি, মানে এমনিতে হ্যাঁ হ্যাঁ ইয়ার হ্যাঁ, কথা বলি, কথা বলে কথা বলি। জি জি। দিন পড়াটা শুরু করি। ঠিক আছে। আচ্ছা, কে কোন জেলা থেকে জয়েন করছেন যারা ফেসবুকে দেখছেন তারাও বলেন, এবং যারা জুমে আছেন তারাও চ্যাটে বলেন যে কে কোন জেলা থেকে জয়েন করছেন। নাফিজা নরসিংদী থেকে, ফাহমিদা সাতক্ষীরা থেকে, পঞ্চগড় থেকে পুষ্পিতা, রংপুর থেকে কবির। হ্যাঁ, বলতে গেলে সারা বাংলাদেশ থেকে আপনারা মোটামুটি জয়েন করছেন এবং আরো জয়েন করছে। আহ, তো আপনাদের একটা ইয়া করব যে মানে আসলে এটা তো রিটেন অ্যানালাইসিস সেমিনার, দেখা যাচ্ছে আপনাদের অনেক ফ্রেন্ড থাকে যারা আহ, আমাদের ফেসবুকের সাথেও যুক্ত নাই অথবা আমাদের লিঙ্কও পায় নাই। তো আপনারা যদি আপনাদের ফেসবুকে যারা দেখছেন তারা যদি ফেসবুক থেকে আপনাদের আমাদের এই সেমিনারটা আপনারা শেয়ার দিয়ে দিতেন, তাহলে আপনাদের যে ফ্রেন্ডরা আছে তারাও কিন্তু বিষয়টা দেখতে পাইতো এবং তারা খুব উপকৃত হইতো। তো আপনাদের জায়গা থেকে আপনারা চাইলে আমাদের সেমিনারটা শেয়ার দিয়ে দিলে দেখা যায় আপনাদের ওয়ালেও থেকে যাবে এবং পাশাপাশি আপনার যে ফ্রেন্ড গুলো আছে তারা উপকৃত হবে। আফিয়া ইবনাথ জিজ্ঞাসা করেছেন যে আমি রিটেন ব্যাচে জয়েনে আছি, এক্সাম গুলা দিতে পারি নাই, এখন নিউ ব্যাচে আবার এক্সাম গুলা দিতে পারবো কিনা। না আপু, আপনি নিউ ব্যাচের সাথে এক্সাম গুলা দিতে পারবেন না, এটা পসিবল না। আচ্ছা, আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত বলবো, আমাদের নিউ ব্যাচ সম্পর্কে এগুলো পরে বলবো। আসলে আজকে যে সেমিনারটা সেটা হচ্ছে যে যারা রিটেনের প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতি সম্পর্কে আরো কিভাবে মোটিভেশন দেওয়া যায় বা আরো কিভাবে ভালো করা যায় এটা সম্পর্কে আসলে মূলত আজকে ভাইয়া বলবেন। তো ভাই আমরা শুরু করে দিই তাহলে, 35 বেজে গেছে অলরেডি, শুরু করে দিই। হ্যাঁ মোহন ভাই, আমরা আমাদের আজকের সেমিনারটা এখনই শুরু করব। আর আমাদের ওয়েবসাইট বা আমাদের আরো কিছু কারিকুলাম সম্পর্কে আরো যা কথাবার্তা বলার সেগুলো আমরা ইনশাল্লাহ লাস্টে বলবো। আমরা আজকের সেমিনারটা মূলত হচ্ছে 41তম লিখিত প্রস্তুতি এবং পড়াশোনা সম্পর্কে, কিভাবে আপনারা লিখিতর জন্য প্রিপারেশন নিবেন, কিভাবে গুছিয়ে উঠবেন। তো আমরা শুরু করে দিচ্ছি। আর আমার সাথে কথা বলতে চাইলে যারা জুমে জয়েন করেছেন তারা অবশ্যই চ্যাট বক্সে কমেন্ট করবেন, বা কোনো প্রশ্ন থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে আমার সাথে ডিরেক্টলি কথা বলতে চাইলে চ্যাট বক্স ওপেন আছে। আর যারা ফেসবুক থেকে লাইভ দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কমেন্ট বক্সটা চেক করছি, সো আমার তখন অ্যান্সার দিতে সুবিধা হবে। আহ তো আমরা শুরু করে দিচ্ছি। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন প্যান্ডেমিকের সময়। তো সবার সুস্থ থাকাটা আসলে খুবই জরুরি। তো খুব সম্প্রতি আমাদের 41তম বিসিএস এর প্রিলি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিল। তো যারা উত্তীর্ণ হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর এক ভাইয়া প্রশ্ন করেছেন, 41 অ্যাডমিট হয়েছি, উত্তরণ প্রদত্ত ম্যাটেরিয়াল গুলো কবে পাবো? আপনি অবশ্যই হাতে পেয়ে যাবেন আমাদের যে লেকচার শিট গুলো আছে, এবং আমরা যা যা ম্যাটেরিয়ালস আমরা সাপ্লাই দিব সেগুলো নিয়েও আমরা আজকে সেশনে কথা বলবো। তো ভাই একটু ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। তো যেটা বলছিলাম আর কি, আপনারা কিন্তু মোটামুটি পিলিটা পার করে এসেছেন।
তো যারা আসতে পারেননি প্রিলি পার করে তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ 43তম বিসিএস প্রিলি আমাদের এই বছরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যতদূর জানি অক্টোবরের 29 তারিখে একটা সম্ভাব্য ডেট ঠিক করা আছে। তো ওই ডেটে যদি এক্সাম হয় সেক্ষেত্রে আপনারা এই বছরই আরেকটা বিসিএস পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তো আমাদের ওয়েবসাইটটা প্রথমে একটু আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। যারা জানেন না বা যারা নতুন আমাদের উত্তরণ একাডেমি সম্পর্কে যাদের আইডিয়া নেই, তাদের জন্য বলছি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া আছে। যারা কয়েকজন প্রশ্ন করছিলেন যে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, হয়তো সার্ভারটা কোনো কারণে ডাউন হয়ে যায়, বাট আমি রিসেন্ট একটু আগে ওয়েবসাইটে ঢুকতে পেরেছি। তো আম, ঠিক আছে, আমাদের যে মোটোটা বিসিএস কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। আপনি যদি একটু টেকনিক্যালি হ্যান্ডেল করেন সবকিছু এবং একটু প্র্যাকটিক্যাল ওয়েতে পড়াশোনা করেন, তাহলে আসলে বিসিএসটা খুব একটা কঠিন না। আমি বলবো না যে বিসিএস একদমই কঠিন নয়, এই কথাটা বলাটা খুবই বড় একটা ভুল হবে। কারণ এখন যে প্রস্তুতিমূলক একটা বা প্রতিযোগিতামূলক যুগ চলে এসেছে, সেখানে কিন্তু আসলে এটা একটা সোনার হরিণের থেকেও বড় কিছু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে পিলি যারা পার করে এসেছেন, তাদের যে অবস্থাটা, তাদের যে প্রিপারেশনটা অবশ্যই একটু অন্যদের থেকে বেটার হবে। কারণটা হচ্ছে প্রিলিতে যে 200 নম্বরের পরীক্ষাটা হয়েছে, সেখানে কিন্তু আপনাদের একটা বড়সড় যাচাই হয়ে গেছে যে আপনারা কতটুকু জেনেছেন বা কতটুকু কি করতে পেরেছেন এই সময়টাতে। কিন্তু যেটা হয়নি সেটার যাচাইটা হবে হচ্ছে রিটেনে এসে। তো আমি আপনাদের জন্য প্রথমেই একটা কোশ্চেন দিচ্ছি যে আপনারা যারা আজকে এই সেমিনারটা জয়েন করেছেন, জুমে হোক বা ফেসবুক লাইভে হোক, তারা যারা যারা জয়েন করেছেন তাদের মধ্যে কারা কারা 41তম পিলিতে অংশগ্রহণ করেছেন, কারা করেননি। আমি দুইটা অপশনই রেখেছি, আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন যে অংশগ্রহণ করেছি বা করিনি, অথবা লাইভেও লিখতে পারেন ফেসবুকে কমেন্টে। আমি একটু দেখি। একটা পোল লঞ্চ করা হয়েছে, পোলটা অ্যাটেন্ড করতে পারেন। আচ্ছা, অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করেছেন সংখ্যাটাই অনেক বেশি, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 70+%। আচ্ছা, ঠিক আছে, আমরা মনে হয় পোলটা শেষ করে দিতে পারি। কারণ আমার অ্যান্সার আমি পেয়ে গিয়েছি, তার মানে হচ্ছে আপনারা নিয়ারলি 75+% আপনারা হচ্ছে এখানে অ্যাটেন্ড করেছেন 41তম বিসিএস প্রিলিতে। তো যারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের কথা আগেই বলেছি, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তো এখন যারা যারা উত্তীর্ণ হয়েছেন কিনা তারা একটু রেসপন্স করবেন যে আপনারা 41তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন কিনা। একটা পোল লঞ্চ হয়ে গেছে, যারা জুমে জয়েন করেছেন তারা পোলে অ্যান্সার দেন, এবং যারা ফেসবুক লাইভে আছেন তারা ফেসবুক লাইভে কমেন্টে রিপ্লাই দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এখানেও আমরা পোলটা ক্লোজ করে দিতে পারি। অনেকেই উত্তীর্ণ হয়েছেন, নিয়ারলি 80%, সো দ্যাটস এ গুড সাইন। তো আমরা আমাদের কথাবার্তা মেইনলি শুরু করে দিব, সেটা হচ্ছে প্রিলি পরীক্ষা যখন আপনারা দিলেন তখন আপনাদের অনুভূতিগুলো কেমন ছিল? মানে পরীক্ষার আগের রাতে একটা টেনশন কাজ করে, প্রিলি রেজাল্টটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বিসিএস এর 3টে স্টেপ আছে, একটা হচ্ছে প্রিলিমিনারি, একটা রিটেন আর একটা ভাইবা। তো আমার কাছে যেটা মনে হয় বা ম্যাক্সিমাম স্টুডেন্ট বা যারা চাকরিজীবী বা পরীক্ষার্থী, তাদের কাছ থেকে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে প্রিলির রেজাল্টটা বা প্রিলি পরীক্ষাটাই তাদের কাছে সব থেকে বড় একটা চ্যালেঞ্জ ছিল। তো কি কি কারণে এই চ্যালেঞ্জটা হয়? কারণ হচ্ছে আপনারা যখন প্রিলিতে পরীক্ষা দিতে যাচ্ছেন তখন কিন্তু জিনিসটা বাইনারি রিলেটেড একটা ব্যাপার হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি হয় এটাতে নাম্বার পাবেন অথবা জিরো পাবেন, এবং কোনো কারণে যদি জিরো পান শুধু জিরো হবে না, এটার সাথে আবার 0.25 আরো মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? তো এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আপনি একটু বেশি লোভের আশায় যদি বেশি ফিল আপ করে দিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আরো বেশি নাম্বার কাটা যাচ্ছে। তো এই কারণে আমি বলছি যে সব থেকে বড় চ্যালেঞ্জটা আপনারা উত্তীর্ণ হয়ে এসেছেন, যারা 80% পোলে অ্যাটেন্ড করেছিলেন, যে আপনারা পিলি পাস করেছেন। তো আমরা একটু লিখিত নিয়ে আসলে কথাবার্তা বলবো। আমাদের আজকে সেমিনারটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের 41তম বিসিএস লিখিত নিয়ে কিছু দিক নির্দেশনা প্রদান করা। নাম্বার ওয়ান হচ্ছে আপনারা লিখিত ডিটেলসটা একটু জানতে হবে। কারণ কোনো একটা যুদ্ধে আপনি যদি যেতে চান সেক্ষেত্রে কি করতে হয়, যুদ্ধে যাওয়ার আগে অপোনেন্ট কেমন, অপোনেন্টের স্ট্রং জোন কোনটা, অপোনেন্টের উইক পয়েন্ট কোনটা, সেগুলো কিন্তু জেনে অ্যানালাইসিস করে তারপরে আপনার ব্যাটেল প্ল্যানটা সাজাতে হয় বা স্ট্র্যাটেজিটা আপডেট করতে হয়। তো এখানেও কিন্তু এটা একটা আপনি ব্যাটেলে উত্তীর্ণ হচ্ছেন বা অবতীর্ণ হচ্ছেন, সেটা হচ্ছে বিসিএস এর লিখিত যুদ্ধ। তো আপনাকে কিন্তু লিখিত ডিটেলসটা এখানে জানতে হবে এবং লিখিত প্রস্তুতিটাও দেখতে হবে। তো লিখিত নিয়ে আমি কিছু কথাবার্তা বলি।
আপনারা যারা জেনারেল ক্যাডারে অ্যাপ্লাই করেছেন তারা বিসিএস লিখিততে 900 নম্বরের পরীক্ষায় অবতীর্ণ হবেন। ঠিক আছে, এখানে যারা জেনারেল ক্যাডার বা সাধারণ ক্যাডার সার্ভিসের, যারা বোথ ক্যাডারে অ্যাটেন্ড করেছেন তারা করবেন এক্সট্রা 200 নাম্বার, যেটা হচ্ছে আপনার সাবজেক্টিভ, অর্থাৎ আপনি অনার্স বা আপনার বিএসসি লাইফে যে সাবজেক্টে পড়াশোনা করে এসেছেন সেই সাবজেক্টের উপরে 200 নম্বরের একটা অতিরিক্ত পরীক্ষা হয়। তো আমরা একটু দেখব যে 900 নাম্বার যেটা জেনারেল বা বোথ ক্যাডার সবার জন্য যেটা মোটামুটি কমন, সেটার মোটামুটি ডিটেলসটা আসলে কত কত থাকে সেটা একটু জেনে নিই আমরা। প্রথমেই আসে হচ্ছে আমাদের বাংলা। বাংলাতে আপনার রিটেনে 200 নম্বর থাকবে, ইংলিশেও 200 নম্বর থাকবে, আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স বা বাংলাদেশ বিষয়াবলী যেটা, সেখানেও কিন্তু 200 নম্বর থাকবে। পরীক্ষার আগের রাতে একজন বলেছেন কোনো টেনশন হয়নি, দ্যাটস এ গুড সাইন, আপনি অনেক কনফিডেন্ট ছিলেন। টেনশন হয় না কিন্তু অনেক সময় দুটা কারণে, একটা হচ্ছে আপনার প্রস্তুতি খুবই ভালো, আপনি জানেন যে ইনশাআল্লাহ আগামীকাল আপনি টিকে যাবেন। আরেকটা সময় হতে পারে সেটা হচ্ছে আপনি কোনো প্রিপারেশনই নাই, আপনি জানেন যে আপনি টিকতে পারবেন না, সো টেনশন করে লাভ নাই। সো এরকম দুইটা কন্ডিশনের সাথে টেনশন হয় না। আচ্ছা, যেখানে ছিলাম আন্তর্জাতিক বিষয়াবলী বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, সেখানে আছে 100 নাম্বার। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে গণিত প্লাস মানসিক দক্ষতা বা মেন্টাল এবিলিটি, মানসিক দক্ষতা, সেখানে থাকে হচ্ছে 50 এবং 50, মোট 100 নাম্বার। এখন কথা হচ্ছে গণিতটা লিখিত হলেও আপনাদের এই মানসিক দক্ষতার প্রসঙ্গটা কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে, অর্থাৎ আপনি প্রিলিমিনারি এক্সাম যে স্ট্র্যাটেজিতে বা যে কৌশলে দিয়ে এসেছেন, এখানেও আপনাকে সেম 50টা এমসিকিউ থাকবে, আপনার প্রতিটা ভুল মার্কের জন্য 0.25 করে কাটা যাবে। তো এটা একদম এমসিকিউ নাম্বার থাকে। আর থাকে হচ্ছে সাধারণ বিজ্ঞান, সেখানে থাকে 100 নাম্বার। টোটাল হচ্ছে আপনার 900 নাম্বার। এইখানে একটা বড় সড়ো পরীক্ষায় আপনাকে অবতীর্ণ হতে হয়। এখন কথা হচ্ছে নাম্বার তো গেল, এখন আপনার কোন পরীক্ষার জন্য কত সময় থাকে এটা আমরা অনেকেই জানি না, যারা নতুন বা হয়তো এখনো দেখে উঠতে পারেননি তাদের জন্য বলছি। বাংলা বা 200 নম্বরের যে পরীক্ষাগুলো থাকবে সবগুলোতে আপনি 4 ঘন্টা সময় পাবেন। ঠিক আছে, 200 নম্বরের যে পরীক্ষাগুলো থাকবে সবগুলাতে আপনি 4 ঘন্টা সময় পাবেন, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ বিষয়াবলী, এক্ষেত্রে আপনি প্রতিটা পরীক্ষাতে 4 ঘন্টা সময় পাচ্ছেন। আন্তর্জাতিক বিষয়াবলী বা 100 নম্বরের যে পরীক্ষাগুলা সেগুলো হবে হচ্ছে 3 ঘন্টা করে পরীক্ষা। তার মানে বিজ্ঞান এবং আন্তর্জাতিক বিষয়াবলী 3 ঘন্টা। গণিত এবং মানসিক দক্ষতা দুটাই হচ্ছে 50-50 করে। তো গণিত 50-এর জন্য আপনি সময় পাবেন 2 ঘন্টা, আর মানসিক দক্ষতার জন্য 50 এমসিকিউর জন্য আপনি সময় পাবেন 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে টোটাল আপনার 21 ঘন্টা পরীক্ষা দিতে হবে। এবং আপনারা প্রিভিয়াস যে বিসিএস পরীক্ষাগুলো হয়েছে, যদি আপনারা একটু রুটিনটা দেখে থাকেন, রুটিন বলতে আসলে কোন দিন পরীক্ষাগুলো হয়েছে সেটা যদি দেখে থাকেন, তাহলে দেখবেন যে বিসিএস লিখিত কিন্তু পরপর 5 দিনেই সবগুলা পরীক্ষা কভার করে ফেলে। কিভাবে কভার করে, আমি রিসেন্ট যেটা হয়ে গেল 40তম বিসিএস পরীক্ষা, সেটার কথা একটু আপনাদেরকে বলি। প্রথম দিন কিন্তু ইংরেজি পরীক্ষা ছিল, পরের দিন ছিল আপনার হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, এর পরের দিন ছিল হচ্ছে গণিত এবং আন্তর্জাতিক বিষয়াবলী। এটা সকাল বিকাল একই দিনে হয়, এবং এটা মোটামুটি 35 বিসিএস থেকেই কমন দেখা গেছে যে তৃতীয় দিনে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে সকালে আন্তর্জাতিক বিষয়াবলী 3 ঘন্টা, এবং দুপুরে হচ্ছে আপনার বা বিকালে হচ্ছে 1 ঘন্টা ব্রেক দিয়ে 2 ঘন্টার জন্য আপনার গাণিতিক যুক্তি বা গণিত। এরপরে চতুর্থ দিনের পরীক্ষাটা থাকে নর্মালি হচ্ছে আপনার বিজ্ঞান, সকালে 3 ঘন্টা পরীক্ষা হয়, এবং দুপুরে 1 ঘন্টা ব্রেক দিয়ে পরবর্তী 1 ঘন্টা থাকে হচ্ছে আপনার মানসিক দক্ষতার জন্য 50টা এমসিকিউ, সেটার সময় হচ্ছে 1 ঘন্টা। এবং সর্বশেষ পঞ্চম দিনে থাকে হচ্ছে বাংলা, 2 ঘন্টা 4 ঘন্টার পরীক্ষাটা হয়ে থাকে। সো আপনাকে 5 দিনে সর্বমোট 21 ঘন্টা লিখতে হবে। এই মেন্টাল প্রিপারেশনটা আপনি এখনই মাথার মধ্যে সেট করে নেন যে আপনাকে 5 দিনে 21 ঘন্টা লিখতে হবে। তার মানে বুঝতে পারছেন অন অ্যান এভারেজ আপনাকে প্রতিদিন 4 ঘন্টার উপর লিখতে হচ্ছে। সো আপনি এখন থেকেই যত পরিমাণ লেখার প্র্যাকটিস করবেন, আপনি অন্যান্যদের তুলনায় লেখার দিক থেকে বা প্রস্তুতির দিক থেকে অনেকটা এগিয়ে থাকবেন। এখন আপনাদের কাছে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, যেটা হচ্ছে কিভাবে লেখাটা ডেভেলপ করব, বা লেখার স্পিড কিভাবে বাড়াবো, বা হাতের লেখা কিভাবে সুন্দর রাখবো, বা খুব স্পিডে লিখতে গেলে হাতের লেখাটা খারাপ হয়ে যাচ্ছে, তো এগুলো আমার পরীক্ষায় কিভাবে ইম্প্যাক্ট ফেলবে। তো আপনারা অনেকেই কিন্তু ইংলিশ মিডিয়ামে আপনার অনার্স লাইফ পাশ করে এসেছেন, অনেকে আবার বাংলা মিডিয়ামে পড়েছেন। তো কারা কারা একটু ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করে এসেছেন, একটু চ্যাট বক্সে ওয়াই লিখতে পারেন, বা ফেসবুকের কমেন্টে আপনার ওয়াই লিখতে পারেন, যে কারা কারা ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করে এসেছেন।
অনেকেই করেছেন দেখছি। ঠিক আছে। আর তাহলে ধরে নিচ্ছি যারা করেননি তারা হচ্ছে বাংলা মিডিয়ামে করে এসেছেন। তো এখন আপনার কথা হচ্ছে ইংলিশ মিডিয়ামে আপনি পড়াশোনা করে থাকলে আপনি কি অন্যান্যদের তুলনায় এগিয়ে থাকবেন কিনা? না, আপনি কোনোভাবেই এগিয়ে থাকবেন না। আবার যদি কেউ প্রশ্ন করেন যে আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করে এসেছি, তার মানে বাংলা লেখার উপর আমার এখনো দক্ষতা আছে, হাত আছে, তো সেক্ষেত্রে আমি অন্যদের তুলনায় এগিয়ে থাকবো কিনা? না, আপনিও এগিয়ে থাকবেন না। আসলে কে কোন মিডিয়ামে পড়াশোনা করে এসেছেন এর সাথে বিসিএস লিখিতর কোনোই সম্পর্ক নাই। কারণটা হচ্ছে আপনি বিসিএস লিখিত দুইটা ভার্সনে পরীক্ষা দিতে পারবেন। সেটা হচ্ছে আপনি চাইলে বাংলাতেও অ্যান্সার করতে পারবেন, আপনি চাইলে ইংরেজিতেও অ্যান্সার করতে পারবেন, দুইটাই আপনার জন্য ভ্যালিড। এখন কথা হচ্ছে বাংলা পরীক্ষা তো আপনি নিশ্চয়ই ইংরেজি দিতে পারবেন না, আবার ইংরেজি পরীক্ষা নিশ্চয়ই আপনি বাংলা অ্যান্সার করতে পারবেন না। সো ভাষাগত এই দুইটা বিষয় বাদে আপনি বাকি যে চারটা টপিকস আছে আপনি চাইলে যে কোনো মিডিয়াম বা যে কোনো ভার্সনে অ্যান্সার করতে পারেন, এই ফ্রিডমটা পিএসসি আপনাকে দিয়ে থাকে। অর্থাৎ আপনি বাংলাদেশ বিষয়াবলী চাইলে ইংরেজিতেও লিখতে পারেন, বাংলায় লিখতে পারেন। সেম আপনি গণিত পুরোপুরি ইংরেজিতে অ্যান্সার করতে পারেন। এখন আপনারও একটা প্রশ্ন হতে পারে যে পরীক্ষার হলে আমাকে কি বাংলা প্রশ্ন সাপ্লাই দিবে নাকি ইংরেজি প্রশ্ন সাপ্লাই দিবে? আপনার জন্য বলে রাখি, পরীক্ষার হলে বাংলা এবং ইংরেজি দুইটা ভার্সনেই প্রশ্ন আপনার সামনে দিবে। প্রশ্নের এক পাশে বাংলা থাকলে অপর পাশে অবশ্যই ইংরেজি থাকবে। সো এটা নিয়ে কোনো টেনশন করতে আপনাদের হবে না। আচ্ছা, লিখিত নিয়ে আরো কিছু কথা বলি। সেটা হচ্ছে সাধারণত লিখিতর জন্য সময় প্রিলির তুলনায় খুব একটা বেশি পাওয়া যায় না। কারণ হচ্ছে বিসিএস লিখিত সিলেবাসটা অনেক বেশি পরিমাণে ব্যাপক আকারে থাকে এবং এটার জন্য অনেক বেশি পড়াশোনা করতে হয়। আচ্ছা, এখন আরো কারো কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন পরীক্ষার হলে কোন কোন কালি আমি ব্যবহার করতে পারবো? এমসিকিউতে তো না হয় আমি শুধু কালো ব্ল্যাক বল পয়েন্ট ইউজ করে এসেছি, সো লিখিততে আমি কি কি ইউজ করতে পারছি? তো সে তাদের অবগতির জন্য বলছি, লিখিত পরীক্ষায় আপনি কালো কলম এবং নীল কালির কলম এই দুইটা বাদে আপনি অন্য কোনো কালি ব্যবহার করতে পারবেন না। আমি আবারও বলছি, নীল এবং কালো এই দুইটা ইউজ করতে পারবেন। কালো হচ্ছে আপনার নর্মাল লেখার জন্য, আপনি যদি কোনো কোটেশন বা কোনো স্পেসিফিক কোনো উক্তি বা কোনো স্পেশাল কোনো একটা উদাহরণ দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি নীল কালি ইউজ করতে পারছেন। এবং সেক্ষেত্রে আপনি আরো এক জায়গায় নীল কালি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি লিখতে চান এরকম, মনে করেন একের ক আপনি উত্তর করতে চাচ্ছেন, আপনি এরকম লিখলেন, অনেকে এইভাবে লেখে। আবার অনেকে এইভাবে লেখে যে এক ক নং প্রশ্নের উত্তর, অনেকে আবার এভাবেও লেখে। তো আপনি যেভাবেই লেখেন না কেন, আপনাকে অবশ্যই হচ্ছে সেটা আপনি চাইলে কালো কালি দিয়েও লিখতে পারেন, আপনি নীল কালি দিয়েও হেডিংটা দিতে পারেন। আবার মনে করেন আপনাকে কোনো একটা প্রশ্নের সংজ্ঞা লিখতে দেওয়া হয়েছে যে গণতন্ত্র কাকে বলে, সাপোজ বাংলাদেশ বিষয়বলিতে এসেছে, তো আপনি গণতন্ত্রের হেডিংটি নীল কালি দিয়ে দিলেন, তাহলে আপনার লেখাটা একটু দেখতে সুন্দর লাগলো, এরপর আপনি কালো কালি দিয়ে লিখলেন। আচ্ছা, এক ভাইয়া জিজ্ঞেস করেছেন জেল পেন ইউজ করা যাবে কি না। নর্মালি জেল পেন দিয়ে না লেখাটাই ভালো। কারণ হচ্ছে আপনার খাতাটা, আপনি যে সেন্টারে পরীক্ষা দেন না কেন, আপনি জানেন যে বিভাগীয় 8টা সেন্টারেই হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার খাতা আসলে আপনার সেন্টার থেকে কোথায় যাবে ইউ ডোন্ট নো। তো সেক্ষেত্রে কিন্তু আপনার খাতাটা এরকমও হতে পারে অনেকটা পথ পাড়ি দিয়ে বা গরমে আর্দ্রতায় বা চাপে আপনার জেল পেন যদি আপনি ইউজ করেন বা কোনো কারণে যদি আপনার খাতার উপর পানি পড়ে যায়, পরীক্ষক সাপোজ পরীক্ষার খাতা দেখতে গিয়ে কোনো কারণে পানি ফেলে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লেখাটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি জেল পেনটা ইউজ না করাটাই ভালো, চেষ্টা করবেন ব্ল্যাক পয়েন্ট পেন ইউজ করার জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে কোন টাইপের কলম ইউজ করা ভালো সেগুলো নিয়ে একটু বলে দেই। বাজারে অনেক রকম কলম আছে, আপনার জন্য যেটা আপনি কমফোর্ট ফিল করেন, যে কলমের কালিতে আপনার লেখাটা একটু ফাস্ট হয়, চেষ্টা করবেন সেই ধরনের কোনো কলম ইউজ করার জন্য। এবং কোন রকম ফ্লুইড ইউজ করা যাবে না। আপনি পরীক্ষার হলে কাটাকাটি হচ্ছে, দিলেন একটু ফ্লুইড মেরে দিয়ে, না, এই কাজটা করা যাবে না। ফ্লুইড ইউজ করা কিন্তু একদমই নিষিদ্ধ এবং আপনি ভুলেও এই কাজটা করতে যাবেন না। আচ্ছা, তো লিখিত নিয়ে আরো কিছু কথা বলি। পরীক্ষার হলে প্রিলিমিনারি 2 ঘন্টা দিয়েছেন, 2 ঘন্টার মধ্যে গিয়ে মনে হয় অনেকেরই মাথার স্ক্রু ঢিলা হয়ে গিয়েছিল, যে প্রেসারে হোক অথবা নার্ভাসনেসের কারণে হোক বা অতিরিক্ত এক্সাইটমেন্টে হোক বা কিছুই পারছি না এরকম ফিলিং হতে পারে। তো সেক্ষেত্রে একটু বলি, লিখিততে কিন্তু একটানা 4 ঘন্টা দিতে হবে। মনে করেন বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয় বলি, এক্ষেত্রে 4 ঘন্টা করে আপনি পরীক্ষা দিচ্ছেন। তো 4 ঘন্টার মধ্যে আপনি 2 ঘন্টা পর্যন্ত ওয়াশরুমে যেতে পারছেন না, 2 ঘন্টার পরে নর্মালি অ্যালাউ করে। অবশ্য এই জিনিসটা আপনার
প্রতিটা সেন্টার টু সেন্টার ভ্যারি করে, কোনো কোনো সেন্টারে 1 ঘন্টা পর আপনাকে ওয়াশরুমে দিতে পারে, পারমিশন দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি করবেন অবশ্যই পরীক্ষার হলে ঢোকার আগে অল্প কিছু হলেও গলা ভিজিয়ে নিবেন, বা সাথে একটা ছোট বোতল রাখবেন। অনেকে পরীক্ষার হলে চুইংগাম বা চকলেট বা ক্যাফেইন আছে এরকম কোনো খাদ্যদ্রব্য সাথে রাখতে পারেন। নর্মালি আমি যতদূর জানি চুইংগাম বা চকলেট এগুলো অ্যালাউ করে, যদিও কোনো কোনো সেন্টার অনেক সময় ঝামেলা করে থাকে। তো এগুলা কিছু স্ট্র্যাটেজি আপনি চাইলে সাথে নিতে পারেন, যেন আপনি পুরো 4 ঘন্টার সময় এনার্জেটিক থাকেন, বা সোজা কথা হচ্ছে চালু থাকেন বা সচল থাকেন। অনেকে আছে পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়ে ঝিমিয়ে পড়ে। তো এই ঘাত থেকে উত্তরণের জন্য অবশ্যই আপনি এই স্ট্র্যাটেজি গুলা নিতে পারেন। এক ভাইয়া প্রশ্ন করেছেন কাগজের সাইজ গুরুত্ব নিয়ে কথা বলতে। আচ্ছা, কাগজের সাইজটা নিয়ে এখন একটু কথা বলি। বর্তমানে বিসিএস এর লিখিততে বিশেষ করে 38তম থেকে যে কাগজগুলা দিচ্ছে, সেগুলো আসলে নর্মালি A4 সাইজের কোনো কাগজ না। সেগুলো হচ্ছে অনেকটা লম্বাটে সাইজের একটা কাগজ। আমি একটু আপনাদেরকে দেখাই। এই রকম সাইজের মনে করেন লম্বাটে একটা কাগজ দিয়ে দিচ্ছে, স্ট্যাম্প পেপার যেরকম হয় লম্বা টাইপের, ঠিক আছে? তো আপনি মনে করেন এই লম্বা কাগজ থাকে, এবং এই প্রতিটা কাগজে বা প্রতিটা পৃষ্ঠায় আপনি যদি মিডিয়াম সাইজের হাতের লেখা হয়, আপনি যদি সেভাবে মোটামুটি ফাঁকা ফাঁকা দিয়েও লেখেন, তারপরও দেখবেন আপনার মিনিমাম 17 থেকে 18 লাইন লেখা হয়ে যাচ্ছে। একটু মাথায় রাখবেন এই বিষয়টা, অনেকেই কিন্তু এটা জানেন না যে বর্তমানে কিন্তু লম্বাটে কাগজ দেওয়া থাকে। আচ্ছা, 38তম বিসিএস একটা কাজ করেছিল, সেটা হচ্ছে তারা খাতায় কোনো রকম মার্জিন অ্যাড করে নাই। আপনি চাইলে বড় একটা মার্জিন টেনে দিয়েও পরীক্ষা দিতে পেরেছিলেন। কিন্তু 40তম বিসিএস এ একটা তারা চালাকি করে দিল পিএসসি। তারা করলো কি, যে প্রথমে যে মূল খাতাটা দেওয়া হয়, সেই মূল খাতায় তারা প্রতিটা পৃষ্ঠায় মার্জিন টেনে দিয়েছে, এবং সেই মার্জিনের সাইজটা খুব একটা বড় না, মোটামুটি ছোট সাইজের একটা মার্জিন তারা দিয়ে দিয়েছে। সো এক্ষেত্রে কি হলো, আপনার প্রতিটা পৃষ্ঠায় লেখার সাইজ আরো বেড়ে গেল, বা লেখার পরিমাণ আরো বেড়ে গেল। অনেকে, আমার নিজেরই হয়েছে, মোটামুটি 20 লাইনের মতো লিখেছে, এরকম পৃষ্ঠাও আছে। সো এক্ষেত্রে পৃষ্ঠা ভরানোর মেন্টালিটি নিয়ে পরীক্ষা দিতে না যাওয়াটা ভালো। ঠিক আছে, আপনাকে অবশ্যই মানসম্মত লেখা লিখতে হবে। আপনি প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করে লেখা লিখবেন, পৃষ্ঠা ভরানো আপনার যেন উদ্দেশ্য না হয়। আচ্ছা, আরো কিছু লিখিত স্ট্র্যাটেজিক প্ল্যান বলি, এরপর আমরা লাগলে প্রস্তুতি নিয়ে কথা বলবো। আগে স্ট্র্যাটেজি ঠিক করেন, এরপর না হয় আপনি প্রস্তুতি নিবেন। 5 দিনের মধ্যে আপনি কোনো ব্রেক পাবেন না। 40তম বিসিএস এ জানুয়ারির 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত পরীক্ষা হয়েছিল, 2020 সালের জানুয়ারির 4 থেকে 8 তারিখ পর্যন্ত। তো এর মধ্যে কোনো শুক্র শনি পড়েনি, সাধারণত রবিবার থেকে পরীক্ষা শুরু হয়েছিল, বৃহস্পতিবারে শেষ। তার মানে আপনি এই 5 দিনে কোনো ব্রেক পাচ্ছেন না। কিন্তু 38তমতে একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে মাঝে একটা শুক্রবার পড়েছিল। দ্যাটস ওয়াই প্রথম 2টা পরীক্ষার পরে আন্তর্জাতিক বিষয়াবলী এবং গণিত পরীক্ষার আগে একটা দিন বেশি সময় পাওয়া গিয়েছিল। সো আমরা এখন কি করতে পারি, আমরা সর্বোচ্চ আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি যেন 41তম রিটার্নের মধ্যেও একটা শুক্রবার যেন পড়ে। অ্যাটলিস্ট কোনো একটা পরীক্ষার আগে একদিন একটা ব্রেক পেলে একটু মেন্টালি রিফ্রেশড হওয়া যায়, বা প্রেশারটা একটু হলেও মিটিগেট করা যায়। তো ওটা তো অবশ্যই আল্লাহর হাতে, ওটা আমাদের হাতে নাই। তো ওটা নিয়ে আর কথা না বলি, বাট কোনো ব্রেক থাকবে না, এই মেন্টালিটি নিয়েই প্রস্তুতি নেওয়াটা ভালো। আচ্ছা, তো মোটামুটি এগুলা হচ্ছে লিখিত নিয়ে কিছু কথাবার্তা। আমরা এখন একটু প্রস্তুতি নিয়ে আসি, আমরা কিভাবে পড়াশোনা শুরু করব, কোন কোন জিনিসগুলো আমরা একটু বেশি পড়বো, কোন কোন জিনিসগুলো কম পড়বো, এবং কোন জিনিসগুলো স্কিপ করবো অ্যাটলিস্ট। আগে স্কিপের কথা শুনে নার্ভাস হবেন না। বিসিএস এর রিটেন ব্যাপারটা কিন্তু হচ্ছে আপনি কি জানেন সেটা না, আপনি পরীক্ষককে খাতার মাধ্যমে কতটা জানিয়ে আসতে পেরেছেন এইটা ম্যাটার করে। ঠিক আছে, আমি আবারও বলছি, আপনি কতটুক পড়লেন, আপনি কতটুক জানলেন, এটা কিন্তু কোনোভাবেই ম্যাটার করে না আপনি যদি খাতায় ঠিকমতো উপস্থাপন করতে না পারেন। অথবা আপনি যদি শুধুমাত্র উপস্থাপনের জোরেই পরীক্ষককে সন্তুষ্ট করতে পারেন বা স্যাটিসফাইড করতে পারেন, দেখবেন আপনার খাতার নম্বর অনেক বেড়ে গেছে। তো আমি একটু টপিক ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতি নিয়ে কথা বলি। আমি একটু শুরুতে বাংলা নিয়ে কথা বলবো। ওকে, শুরুতে আমি একটু বাংলা নিয়ে কথা বলছি। আচ্ছা, বাংলাতে আমাদের বরাদ্দ নম্বর কত? বাংলার বরাদ্দ নম্বর হচ্ছে আমাদের জন্য 200 বা 200। আচ্ছা, এখন এই 200 নম্বরের মধ্যে আমরা কোন কোন জিনিসটাতে আগে জোর দিব, বা 200 নম্বরের ডিস্ট্রিবিউশনটা কেমন সেটা একটু আমাদেরকে জানতে হবে। আপনারা চাইলে পিএসসির ওয়েবসাইট থেকে খুব ইজিলি বিসিএস লিখিত পরীক্ষার রুটিনটা বা সিলেবাসটা ডাউনলোড করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনার নম্বর বন্টনটা দেখে ফেলতে পারবেন। সো বাংলার মধ্যে 2টা পার্ট থাকে, আমি 2টা পার্ট নিয়ে এক এক করে কথা বলি। প্রথম পার্টে থাকে হচ্ছে আপনার, শুরুতেই থাকে হচ্ছে 30 মার্কের ব্যাকরণ বা গ্রামার। 5টা প্রশ্ন থাকে,
6 মার্ক করে, 5 6 30, এবং প্রতিটা প্রশ্নেরই অ্যান্সার করতে হয়, এখানে কোনো অপশন পাওয়া যায় না। আচ্ছা, তো এই 5টা প্রশ্নের মধ্যে সাধারণত 2টা থাকে থিওরিটিক্যাল বা একটু তত্ত্বীয় ভিত্তিক। সাপোজ হতে পারে বাংলা প্রমিত বানানের শুদ্ধ নিয়মের 5টা নিয়ম ব্যাখ্যা করুন, এরকম আসতে পারে। অথবা দিতে পারে যে নত্যসত্ত্ব বিধানের 5টি করে উদাহরণ লিখুন বা নিয়ম ব্যাখ্যা করুন। তো এরকম টাইপের, অথবা উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থদ্যোতকতা নেই, এরকম কিছু প্রশ্ন আছে, মানে যেগুলো একটু ব্যাখ্যামূলক। সেগুলো নর্মালি প্রথমে 2টা থাকে, যেটা আমি প্রিভিয়াস 6 7 বছরের প্রশ্ন থেকে অ্যানালাইসিস করে দেখতে পারলাম যে 2টা প্রশ্ন আপনাকে অবশ্যই সেভাবে থাকবে। আর পরের যে 3টা প্রশ্ন থাকে সেগুলো থাকে হচ্ছে গ্রামাটিক্যাল, যেমন বাগধারা থাকতে পারে, প্রবাদ প্রবচন থাকতে পারে, বাক্যশুদ্ধি থাকতে পারে, প্রকৃতি প্রত্যয় থাকতে পারে, সন্ধি থাকতে পারে, সোজা কথা সিলেবাস ওয়াইজ আর কি। তো এক্ষেত্রে আপনার এই 30 নম্বর কিন্তু অনেকটা সলিড নাম্বার। এরকম আরো 30 নম্বর আছে যেটা মোটামুটি সলিড, সেটা হচ্ছে সাহিত্য। 30 নম্বরের সাহিত্য থাকবে, যেটা আপনাকে লিখিততে অ্যান্সার করতে হবে। 10টা প্রশ্ন থাকে, 10 × 3 30 মার্ক, 3 মার্কের করে ছোট ছোট প্রশ্ন। এখন কথা হচ্ছে এই যে 60 মার্ক আপনার সলিড থাকলো, আপনার বাংলা সব থেকে স্ট্রং জোন হবে হচ্ছে আপনার এই 60 মার্ক। আমি আবারও বলছি, আপনাকে এই 60 মার্কসে মিনিমাম হলেও 50 আপনাকে টার্গেট করতে হবে, যে আমি এখানে 50 অবশ্যই রাখতে হবে। তাহলেই দেখবেন বাংলায় আপনি অনেক দূর এগিয়ে গেছেন। এখন কথা হচ্ছে এই ব্যাকরণ অথবা এই সাহিত্য দুটাই কিন্তু আপনারা প্রিলিমিনারি পরীক্ষায় পড়াশোনা করে এসেছেন। সো আপনি যখন রিটেনের পড়াশোনাটা শুরু করতে যাবেন, তখন দেখবেন যে খুব বেশি নতুন কিছু আপনার সামনে নেই। এক্ষেত্রে আপনার প্রথম কাজটা হবে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যতগুলো প্রশ্ন আছে অবশ্যই একটা প্রশ্ন ব্যাংক নিতে হবে। প্রশ্ন ব্যাংক নিয়ে এই ব্যাকরণ এবং সাহিত্য থেকে প্রিভিয়াস ইয়ার গুলোতে যে টাইপের প্রশ্নগুলো এসেছে সবার আগে আপনি অ্যানালাইসিস করবেন যে কোন কোন অংশ থেকে বেশি প্রশ্ন আসে, সেই অংশগুলো আগে কভার করতে হবে। সো আমি ব্যাকরণের ক্ষেত্রে যে কথাগুলো বলেছি মোটামুটি এগুলাই থাকে, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে আপনার প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, 3টা যুগ থেকেই মোটামুটি ইকুইভ্যালেন্ট প্রশ্ন আসে বা সমান সমান প্রশ্ন আসে। ঠিক আছে, যেমন 40তমতে একটা প্রশ্ন এসেছিল যে আপনার চর্যাপদের ভাষাকে কেন সান্ধ্য ভাষা বলা হয়। খুবই খুবই কমন একটা প্রশ্ন, যেটা আপনারা প্রিলিতে বলতে গেলে এমন কেউ নাই যা পারেন না। সো রিটেনে কিন্তু 3 মার্কের জন্য এটা চলে এসেছে। সো আপনাকে সেভাবে একটু ব্যাখ্যা করতে হবে। সো এই সাহিত্য অংশটা আপনি যদি মোটামুটি ভালো পড়তে পারেন, প্রাচীন যুগ এবং মধ্যযুগ কভার করেন, তাহলে আপনি ধরে রাখতে পারেন 4টা থেকে 5টা প্রশ্ন আপনি প্রাচীন এবং মধ্যযুগ থেকেই পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার কিন্তু বাকি থাকছে বাকি 5টা অথবা 6টা প্রশ্ন, যেগুলো আধুনিক যুগ থেকে আসে এবং মোটামুটি পিএসসি প্রদত্ত 11 জন সাহিত্যিক থেকেই বেশি এসে থাকে। সো এইভাবে আপনি এই 60 মার্ক চাইলে খুব ইজিলি কভার করতে পারেন। বাট এজন্য একটু মেন্টালিও প্রস্তুত থাকতে হবে। আপনার এই 10টা প্রশ্নের মধ্যে যদি 10টাই অ্যান্সার করতে হচ্ছে, আপনি চাইলেও 10টা প্রশ্ন কমন বাঁচাতে পারবেন না। যেমন আমার 38-এর কথা বলি, 38-এর রিটেনের সময় বাংলায় আমার হচ্ছে একটা প্রশ্ন কমন পড়েনি। একটা প্রশ্ন এসেছিল যে ভোরের পাখি কাকে বলে, ভোরের পাখি রচিত 2টি কাব্যগ্রন্থের নাম উল্লেখ করুন। মোট 3 মার্ক। তার মানে হচ্ছে ভোরের পাখির নাম যদি আপনি লিখতে পারেন 1 পাবেন, 2টা কাব্যগ্রন্থের নাম লিখতে পারলে আপনি আরো 2 পেয়ে গেলেন, 3 মার্ক পুরো সলিড। আমি ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তীর নামটা খুব ভালো করেই পেরেছিলাম, কিন্তু তার কাব্যগ্রন্থের নাম 2টো ওই সময় মাথা থেকে আউট হয়ে গেছে। সো 2 মার্ক কিন্তু আমার ছেড়ে দিয়ে আসতে হয়েছে। সো এইরকম একটা মেন্টালিটি আপনার নিয়ে যেতে হবে, যেন আপনি অ্যাটলিস্ট 3 বা 4 নাম্বার আপনি পাবেন না বা 5 নাম্বার আপনি পাবেন না, এরকম ধরে রাখতে হবে একটু। সব খেতে গেলে হবে না। অনেকে আছেন বলেন যে সাহিত্য জিজ্ঞাসা বা শিকড় বা সৌমিত্র শেখরের বাংলা বই, এই টাইপের কিছু বইগুলো থেকে আপনারা প্রচুর পরিমাণ টাইম দিয়ে ফেলেন শুধুমাত্র এই ক্ষুদ্র 30 নম্বরের জন্য। এই কাজটা করা যাবে না, কারণ আপনার টোটাল নম্বর কিন্তু 900, 30 নাম্বার তার তুলনায় খুবই খুবই কম। সো টেকনিক্যালি এগোতে হবে। 3 নম্বরের জন্য কতটুকু অ্যান্সার করতে হবে একজন ভাইয়া জিজ্ঞাসা করেছেন। আমি বললাম তো ভাই, যদি এই টাইপের প্রশ্ন আসে যে কারো 3টা কাব্যগ্রন্থের কথা উল্লেখ করতে হবে, জাস্ট 3টা কাব্যগ্রন্থ আপনি লিখে দিবেন, খুব বেশি পেঁচানোর দরকার নাই, আপনি 3 এমনিতেই পাবেন। বাট যদি এরকম হয় যে চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা বলা হয়, বা পথের পাঁচালী উপন্যাসের মূল উপজীব্য ব্যাখ্যা করুন, 3 মার্কে আসলো, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম অবশ্যই 1 পৃষ্ঠা থেকে একটু বড় লেখার চেষ্টা করতে হবে। অ্যাটলিস্ট 1 পৃষ্ঠা, আপনি ঊর্ধ্বে চাইলে 1.5 পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর বা আপনার লেখার মোটামুটি স্পিডের উপর ডিপেন্ড করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি থাকছে বাংলায়? বাংলায় ভাব সম্প্রসারণ থাকে আপনার 20 নম্বরের, একটা সারাংশ থাকে আপনার 20 নম্বরের, এরপরে হচ্ছে আপনার অনুবাদ থাকে 15 নম্বর। এই অনুবাদ 15 নম্বরটা মোটামুটি অনেকটা সহজ আসে, এই 15 নম্বরের মধ্যে খুব ইজিলি 10 তোলা যায়। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার একটা ডায়লগ থাকবে বা আপনার সংলাপ থাকে 15 নম্বরের জন্য। এরপরে হচ্ছে আপনার রচনা থাকে হচ্ছে 40 নম্বরের জন্য। ঠিক আছে, রচনা থাকে 40 মার্কস।
তো রচনার ক্ষেত্রে প্রিপারেশনটা আমি একটু বলি, একবারে বলে ফেলছি। রচনাগুলো আপনি এমন ভাবে প্রিপারেশন নিবেন যেন সেগুলো আপনার বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং ইংলিশ যে এসেটা আছে সেটাকেও কভার করে যায়। যারা 38তম রিটেন দিয়েছিলেন আগে, বা আমি দিয়েছিলাম, আমার ক্ষেত্রে হয়েছিল যেটা, যে বাংলা রচনায় যেরকম আপনার রোহিঙ্গা ইস্যু এসেছিল, বাংলাদেশ বিষয়াবলীতে রোহিঙ্গা এসেছিল, আন্তর্জাতিকে রোহিঙ্গা এসেছিল, ইভেন ইংরেজি রচনাতেও রোহিঙ্গা ছিল। আমি বাংলা রচনা ইংরেজি রচনা দুইটাই রোহিঙ্গা অ্যান্সার করতে পেরেছিলাম। সো এই ক্ষেত্রে একটু বলবো, বাংলাদেশ বিষয়াবলী যখন আপনি পড়াশোনা করবেন বা রিভিশন দিবেন বা প্রিপারেশন নিবেন, তখন অবশ্যই সেটা একটু ডিটেলস পড়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন কি, যে বাংলা রচনা যে 40 নম্বর অথবা ইংলিশ এসে যে 50 নম্বর, সেটা আপনার কভার হয়ে যাবে। আচ্ছা, সারাংশের কথা একটু বলি। সারাংশ বা সারমর্ম কখনোই 3 থেকে 4 সেন্টেন্সের উপর লিখবেন না। 3 থেকে 4 সেন্টেন্সের মধ্যে আপনি কভার করে ফেলবেন, যেন মূল জিস্ট যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাই আপনি যেন তুলে ধরতে পারেন, ঠিক আছে? এর বেশি হওয়াটা কিন্তু অবশ্যই বাহুল্যতা। এই বাহুল্যতা অবশ্যই অবলম্বন করতে যাবেন না। তো বাংলা পড়াশোনার ক্ষেত্রে এখন একটু বলি, শুরুতেই আপনারা যেটা করতে পারেন, ব্যাকরণ 30 এবং এই সাহিত্য 30, এই দুটো নিয়ে ভালো করে পড়াশোনা শুরু করবেন। আর সারমর্ম, ভাব সম্প্রসারণ, রচনা, এগুলা হচ্ছে সাথে সাথে চলতে থাকবে। আগেই বললাম, রচনা অংশটা বাংলাদেশ বিষয়াবলী আপনাকে চাইলে কভার করে দিতে পারবে। এখন কথা হচ্ছে ইংরেজিতে একটু আসি। বাংলা মোটামুটি এইটুকুই। ইংরেজিতে আপনাকে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে 100 আর একটাও 100। প্রথম 100 হচ্ছে আপনার পুরোটা একটা প্যাসেজ। ওকে, প্রথম 100 থাকে পুরোটা একটা প্যাসেজ। আপনারা যদি লাকি হন 41-এর প্যাসেজটা হয়তো ইজি হবে, যদি আনলাকি হন তাহলে 38-এর মতো খুবই খুবই একটা বিদঘুটে এবং অপ্রাসঙ্গিক প্যাসেজ আসবে, যেটা পারাটা কিন্তু অনেকটা কঠিন হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আবারও একটু চালাকি করতে হবে। অলওয়েজ ধরে রাখবেন, এই প্যাসেজে সবকিছু আপনি পারবেন না। আপনাকে যে সিনোনিম বা যে অ্যান্টোনিম বা যে ইডিয়ম ফ্রেজ ইউজ করে সেন্টেন্স মেকিং করতে দিবে, সেটা কিন্তু আপনি সবগুলা পারবেন না, এটা ধরেই নিতে হবে, ঠিক আছে? সো আপনাকে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে যে সিনোনিম থাকে কয় নম্বরের জন্য? সিনোনিম থাকে এখানে সর্বোচ্চ 5 নম্বরের জন্য, অ্যান্টোনিম 5 থাকতে পারে, সেন্টেন্স মেকিং সর্বোচ্চ 10, সব মিলে 20 মার্কস থাকতে পারে। সো আপনি যদি প্যাসেজটা একটু ভালো করে পড়েন, বা বাসায় যদি আপনি মোটামুটি প্যাসেজ কয়েকটা প্র্যাকটিস করতে পারেন, যে কোনো প্রকাশনী বা যে কোনো ওয়েবসাইট থেকে প্যাসেজ চাইলে আপনি প্র্যাকটিস করতে পারেন। তো সেখান থেকে যদি আপনার একটু প্যাসেজ রিডিং অ্যাবিলিটিটা ভালো হয়, অর্থাৎ প্যাসেজটা আপনি দ্রুত পড়তে পারছেন এবং প্যাসেজের মূল ভাবটা ধরতে পারছেন, এই দুইটা হচ্ছে ইংলিশ প্যাসেজের ক্ষেত্রে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কতটুকু সিনোনিম জানলেন, কতটুকু অ্যান্টোনিম জানলেন, এটা ম্যাটার করে না। বিলিভ মি, এটা ম্যাটার করছে না। আপনি প্যাসেজটা ধরতে পারছেন কিনা, এটা সব থেকে বড় ম্যাটার করে। সো আপনি সিনোনিম অ্যান্টোনিম একটা দুইটা আপনার এদিক ওদিক হবে, সব থেকে ভালো যে ইংলিশ পারে তারও এদিক ওদিক হতে পারে। সো এটা আপনাকে এক্সকিউজ করতে হবে। এখন কথা হচ্ছে, এগুলো তো মোটামুটি সলিড মার্ক গেল। এ বাদেও প্যাসেজের মধ্যে আরো দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে আপনার সামারি রাইটিং 20 মার্কসের জন্য। এখন এই সামারিটা কিভাবে লিখতে হয়, নর্মালি তারা বলে দেয় যে 80 থেকে 100 ওয়ার্ডের মধ্যে একটা সামারি লিখতে হয় প্যাসেজ, ঠিক আছে? তো অনেকে আনন্দের অতিশয্যে বলি বা এক্সাইটমেন্টের জন্য এটা বড় লিখে প্রায় 1.5-2 পৃষ্ঠা ভরিয়ে ফেলেন, যে 20 মার্ক তো, সো আমাকে বড় লিখতে হবে। ভুলে এই কাজটা করতে যাবেন না, এটাতে কিন্তু পরীক্ষক বিরক্ত হবেন এবং আপনি ইংলিশের যে রুলসটা সেই রুলসটা ফলো করছেন না। আপনাকে সামারি হতে হবে, অবশ্যই সামারাইজ করবেন, আপনি জিসটা লিখবেন। সারমর্মের মতো 3-4টা বাক্যের মধ্যে অবশ্যই লিখবেন না, 100 ওয়ার্ড বা মোটামুটি 80 ওয়ার্ড থেকে 100 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবেন। সেটা যদি আপনি পরীক্ষার খাতায় করতে চান, আপনি কোনোভাবেই 1 পৃষ্ঠার উপর যেতে পারবেন না, হাতের লেখা যতই বড় হোক না কেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা থাকে 20 নম্বর। সেই 20 নম্বরটা থাকে হচ্ছে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটা আপনার রিপোর্ট লিখতে হয় ওই প্যাসেজটার উপরেই, বা প্যাসেজে যে মূল প্রবলেমটা তুলে ধরা হয়েছে বা প্যাসেজে সারমর্মটা লিখতে দেওয়া হয়েছে, সেই জিনিসটাকে বেস করে একটা প্রবলেম সংবাদপত্রে প্রকাশের জন্য লিখতে হয়। অনেকে করেন হচ্ছে এই সামারিটা ডিরেক্ট মেরে দেন, ওখানে লিখে দেন যে সামারিটাই তুলে ধরেন হচ্ছে আপনার ওই সংবাদপত্রের প্রকাশের মধ্যে। এই কাজটা করবেন না। সো প্যাসেজটা ভালো করে পড়ে এটা দুইটা মিনিং করার চেষ্টা করবেন বা দুইটা সামারি করার চেষ্টা করবেন। একটা সামারিতে হচ্ছে যে যে অংশগুলো লিখবেন এই সংবাদপত্রের প্রকাশে অন্য জিনিসগুলো লেখার ট্রাই করবেন, ঠিক আছে? আর যদি এরকম হয় যে সাপোজ ড্রাগ অ্যাডিকশন নিয়ে বা ড্রাগ রিলেটেড কোনো আপনার প্যাসেজ এসেছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ড্রাগ রিলেটেড যে ইম্প্যাক্টটা কেমন বা কি কি টাইপের ড্রাগস আছে বা কি কি ক্ষতিগ্রস্ত হয়, সেই জিনিসটা আপনি সামারিতে লিখলেন। কিন্তু সংবাদপত্রের প্রকাশ কিন্তু এভাবে আসবে না। সংবাদপত্রের প্রকাশের যে প্যাসেজটা দিবে সেটা থাকবে এরকম, যে মাদকের ক্ষতিকারক যে প্রভাব বা ব্যাড ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্টস অফ ড্রাগ অ্যাডিকশন, এটাই কিন্তু থাকবে। সো আপনি ওইখানে শুধুমাত্র ক্ষতিকর প্রভাবটাই লিখবেন, অন্য জিনিসগুলো কিন্তু লিখতে যাবেন না, ঠিক আছে? সো এইভাবে একটু প্যাসেজের মূল ভাবটা বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, আর নর্মালি
যদি লিখতে চান যে সিনোনিম বা সামারি বা প্যাসেজ যেভাবে লিখতে চান না কেন, আপনি চেষ্টা করবেন সিম্পল সেন্টেন্সে অ্যান্সার করার জন্য, যেটা সহজবোধ্য। কারণ কোনোভাবেই আপনি খুব কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করলেন, অনেক কঠিন কঠিন সিনোনিমাস ওয়ার্ডস ইউজ করলেন, পরীক্ষককে একটু ঘাবড়িয়ে দেওয়ার জন্য এমন সব ওয়ার্ড ইউজ করলেন যে আপনার খুব ইংরেজিতে দখল, সেটা বোঝা যাচ্ছে। ওকে, আপনি যদি এটা পারেন মোস্ট ওয়েলকাম। বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা হয়, ফ্রি হ্যান্ড রাইটিং এ অনেক সময় সমস্যা দেখা দেয়। সো ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিসের জন্য বাসায় কি করবেন সেটা একটু আপনাদেরকে এখন বলে রাখি। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আপনার মেইন যে মানে কি বলবো উপকরণটা হবে সেটা হচ্ছে গুগল। আপনি চাইলে গুগল থেকে অনেক অনেক অগণিত প্যাসেজ পাবেন, বা বিভিন্ন ওয়েবসাইট থেকে অনেক প্যাসেজ পাবেন, যে প্যাসেজগুলা থেকে আপনি সামারি নিজের মতো করে রাইট করার চেষ্টা করবেন। বা আপনি আর একটা কাজ করতে পারেন, ইংলিশ ডেইলিগুলো থেকে এডিটোরিয়ালটাকে আপনি সামারাইজ করতে পারবেন। ঠিক আছে, এখন এই কাজটা করলে আপনার কি হবে, একে হচ্ছে আপনি ফ্রি হ্যান্ড রাইটিংটাতে মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন, আর দুই নাম্বারটা হচ্ছে ওই সামারিটা করার সাথে সাথে ওই প্যাসেজটার আপনি ট্রান্সলেশনটাও করবেন। এই ট্রান্সলেশনটা করলে আপনার পার্ট বি তে যে 100 নম্বর আছে, 25+25, B2E এবং E2B, অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলি, এই দুইটা চ্যাপ্টারও আপনার কভার হয়ে যাবে একই সাথে। সো এই ট্রান্সলেশনের 50 নম্বর এবং ফ্রি হ্যান্ড রাইটিং, এই দুইটা প্রিপারেশন চলবে সাইমultaneously, অর্থাৎ আপনি একই সাথে করবেন। এবং মাথায় রাখবেন, এই ইংলিশ ট্রান্সলেশন প্র্যাকটিস এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য ডেইলি আপনি কমসে কম হলেও 1 ঘন্টা সময় নিজের কাছে দিবেন। আপনি 1 সপ্তাহ ধরে বাংলাদেশ বিষয়াবলী পড়ছেন, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নাই, পড়েন। বাট প্রতিদিন অবশ্যই আধা ঘন্টা হলেও ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, সরি এক্সারসাইজ বলতে রাইটিং এক্সারসাইজ করবেন, এবং অবশ্যই ট্রান্সলেশনের মোটামুটি একটা হলেও প্যাসেজ ডেইলি করার চেষ্টা করবেন। কারণ এই প্র্যাকটিসটা থাকলে আপনি পরীক্ষার হলে থাকবেন অনেক বেশি কনফিডেন্ট। এবং বিলিভ মি, মার্ক মাই ওয়ার্ডস, আমার এই কথাগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন, ইনশাল্লাহ আজ থেকে 4 মাস বা 5 মাস যে সময় পরে রিটেনটা হোক না কেন, আপনি পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে না, ভাইয়া যেটা বলেছিলেন আমি সেটা কাজে লাগিয়ে অনেকটা কনফিডেন্ট আছি। পরীক্ষার আগের রাতে আপনি একটু নার্ভাস ফিল করবেন না, যে পরের দিন ইংলিশ পরীক্ষা, যেহেতু প্রথম পরীক্ষাটা ইংলিশ হবে, সো অনেকেই নার্ভাস থাকবেন কিন্তু। সো এই ট্রান্সলেশন ফ্রি হ্যান্ড রাইটিং এটা নিয়ে অনেক বেশি লেজে গোবরে একটা অবস্থা হয়ে যায় আর কি। ঠিক আছে, একজন জিজ্ঞাসা করেছেন যে সামারিতে প্যাসেজের লাইন হুবহু লেখা যাবে কি না। না, কোনোভাবেই না। প্যাসেজ থেকে কোনো লাইন আপনি ডিরেক্টলি লিখতে পারবেন না। 30 নম্বরের যে প্রশ্ন থাকে, ঠিক আছে, 10 × 3, 10টা বড় প্রশ্ন থাকে 30 নম্বরের এই সামারি থেকে। এই সামারিতে থেকে আপনি মোটামুটি বা প্যাসেজ থেকে আপনি কোনো লাইন ডিরেক্টলি তুলতে পারবেন না, কোথাও না। না সামারিতে, না সংবাদপত্রে প্রকাশের জন্য, না আপনি এই প্রশ্ন অ্যান্সারের ক্ষেত্রে। যা লিখতে হবে নিজের থেকে লিখতে হবে, নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, লেটারে আপনি এক্সট্রা কিছু লিখতে পারবেন না, চাইলেও পারবেন না। কারণ হচ্ছে লেটারটা আপনার মোটামুটি 2 পৃষ্ঠার মধ্যে লিখতে হয়। নর্মালি হচ্ছে বাম পৃষ্ঠা থেকে লেখা শুরু করার নিয়ম, যে আপনার সংবাদপত্র প্রকাশের জন্য, এবং ডান পৃষ্ঠায় এসে শেষ করতে হয়। এবং এখানে নিচে নিচে অবশ্যই খাম দিবেন, সংবাদপত্র প্রকাশের জন্য ইংরেজিতে খাম দিবেন। এখন বাংলায় সংবাদপত্র প্রকাশ এবং ইংরেজিতে সংবাদপত্র প্রকাশ, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কারণ বাংলায় কিন্তু 2 রকম প্রশ্ন আসে। 40তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে যে একটা টপিক দিয়েছিল, টপিকটা খেয়াল নাই, যে গাছ লাগানোর প্রয়োজনীয়তা বা সামথিং এরকম কিছু একটা, ভুলে গেছি আমি, যে এটা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটা প্রতিবেদন রচনা করুন। সেটা কিন্তু এক জিনিস। আবার আরেকটা হচ্ছে গাছ লাগানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি চিঠি লিখুন। এই দুইটা কিন্তু 2 রকম জিনিস। একটা হচ্ছে আপনি সংবাদপত্রের রিপোর্টার হয়ে প্রতিবেদন লিখছেন, আর একটা হচ্ছে সংবাদপত্রের এডিটোরিয়াল বা সম্পাদকীয়তে প্রকাশের জন্য একটা চিঠি লিখছেন। সো এই দুইটা কিন্তু 2 রকম জিনিস। কিন্তু ইংরেজিতে প্যাসেজের ক্ষেত্রে আপনার এই ধরনের কোনো কনফিউশন নাই, আপনি সংবাদপত্রের প্রকাশের জন্য একটা চিঠিই লিখবেন। ঠিক আছে, সো নিচে অবশ্যই এনভেলপ দিবেন। আচ্ছা, এই গেল মোটামুটি আপনার বাংলা এবং ইংরেজি। ইংরেজি রচনার কথা পরে বলবো, 50 নম্বর আছে এটার জন্য, এটা বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে বুঝবো। ঠিক আছে, আচ্ছা আমরা একটা কাজ করি, আমি একটা স্লাইড অ্যাড করছি এখানে আপনাদের একটু বোঝানোর সুবিধার্থের জন্য। আচ্ছা, আপনারা এই পর্যন্ত লিখিত দিয়েছেন কারা কারা এর আগে, একটু দেখি তো, যারা এই সেশনটা আমার সাথে অ্যাটেন্ড করেছেন, তো সেক্ষেত্রে কারা কারা এর আগে লিখিত দিয়েছেন বা লিখিত এক্সপেরিয়েন্স আছে সেটা একটু আমার সাথে শেয়ার করবেন। চ্যাট বক্সে ওয়াই লিখতে পারেন যারা যারা লিখিত দিয়েছেন, এবং ফেসবুকের লাইভেও আপনারা কমেন্ট করতে পারেন কারা কারা লিখিত দিয়েছেন। ওকে, এক ভাইয়া 2টা দিয়েছেন, অনেকে দেননি। হ্যাঁ, লেটারে সাবজেক্ট দিতে হবে। লেটার টু আপনার যে সংবাদপত্র প্রকাশের জন্য যে চিঠিটা হবে, সেই চিঠিতে আপনি অবশ্যই সাবজেক্ট দিবেন। আচ্ছা,
সিরাজগঞ্জ থেকে একজন ভাইয়া লিখেছেন এপিডিইও, আপনি মনে হয় অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, জেলা শিক্ষা অফিস। আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকেরই প্রথম রিটেন, সো এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকের জন্যই কম। সো আমার কথাগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। এবং এই আপনারা যারা জুম থেকে জয়েন করেছেন, এটা আপনাদের রেকর্ডেড ক্লাস থাকবে এবং আমাদের উত্তরণের পেজেও এই রেকর্ডেড ক্লাসটা থাকবে, আপনারা চাইলে টাইম লাইনও শেয়ার করে রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, প্রথম হোক আর পুরনো হোক, রিটেন অলওয়েজই রিটেন, এবং এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয়। সো আমরা চলে আসি হচ্ছে আমাদের পরবর্তী টপিক, বাংলাদেশ বিষয়াবলী। একটা হিউজ টপিক হচ্ছে এই বাংলাদেশ বিষয়াবলী। 200 নম্বর, নাম্বারটা 200 হতে পারে, কিন্তু এই নম্বর 200-র মধ্যে লুকিয়ে আছে অজস্র অজস্র টপিক, যা আপনি চাইলেও শেষ করতে পারবেন না। আপনাদেরকে একটা বটম লাইন কথা বলি, যেটা লেকচারের শেষে বলার ইচ্ছা ছিল, বাট শুরুতেই বলে রাখি। সেটা হচ্ছে বিসিএস লিখিত সিলেবাস আপনি চাইলেও কখনো পুরোপুরি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারবেন না। ঠিক আছে, এটা শুনতে একটু অড লাগলেও আমি আবারও বলছি, লিখিত সিলেবাস আপনি পুরোটা কমপ্লিট করে কখনোই যেতে পারবেন না। ঠিক আছে, আপনাকে এইভাবেই প্রিপারেশন নিতে হবে যে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারছেন। সো বাংলাদেশ বিষয়াবলী সিলেবাসটা অনেক ব্যাপক এবং এখানে মোটামুটি 16টা চ্যাপ্টার আছে। আপনি যদি সিলেবাসটা একটু দেখেন, তো এই 200 নম্বরের মধ্যে আমরা কোন কোন অংশটা বেশি গুরুত্ব দিব সেটা একটু বলি। যেমন আপনাকে মুক্তিযুদ্ধ থেকে 50 নম্বর থাকবে, এটা কিন্তু আপনাদের সিলেবাসেই বলে দেওয়া আছে। সো মুক্তিযুদ্ধ বলতে বোঝানো হচ্ছে 1947 থেকে 1971 সালের ঘটনার প্রবাহ। এই অংশটা আপনি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং খুব গুরুত্ব দিয়ে পড়বেন। এখন কথা হচ্ছে, প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনারা মুক্তিযুদ্ধ অংশটা অনেক ভালো করেই পড়ে এসেছেন আমি জানি। সো এখানে তার আর একটু এলাবোরেট ভার্সনটা ইউজ করতে হবে, একটু বেশি লিখতে হবে। সেক্ষেত্রে আপনারা আমাদের উত্তরণে যদি আপনারা এনরোল করেন বা ভর্তি হন, সেক্ষেত্রে আমাদের লেকচার শিট থাকবে, খুবই অথেন্টিক লেকচার শিট। এবং এর সাথে আপনারা যে কোনো প্রকাশনীর বই এবং অবশ্যই আপনারা ক্লাস 9-10-এর যে বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটা আছে, এবং ক্লাস 11-12 বা ইন্টারমিডিয়েটের একটা বই আছে পৌরনীতি ও সুশাসন, সেই অংশটা দেখতে পারেন এই মুক্তিযুদ্ধ অংশের জন্য। আচ্ছা, সো এই জায়গাটা আপনি খুবই ভালো করে গুরুত্ব দিবেন। সেটা হচ্ছে আহ যেন এই 50-এর মধ্যে আপনি চাইলে খুব ইজিলি 40 নম্বর তুলতে পারেন। কারণ কি, আপনাকে মনে করেন প্রশ্ন আসলো 6 দফা দাবি কি, 6 দফা দাবিগুলো ব্যাখ্যা করুন, 5 নম্বরের জন্য আসলো। তো আপনি যখন এই 6টা দফা খুব ভালো করে লিখবেন, দেখবেন যে আপনি পরীক্ষক চাইলেও আপনাকে 5-এর মধ্যে 4-এর কম দিতে পারবে না যদি আপনি দফাগুলো ঠিক মতো লিখতে পারেন। বা আপনাকে এরকম একটা প্রশ্ন দিল যে 69-এর গণ অভ্যুত্থানের ভূমিকা ও তাৎপর্য লিখুন 10 নম্বরের জন্য। তো সেক্ষেত্রে আপনি যদি এটা মোটামুটি বুলেট পয়েন্ট গুলা বা ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা নোট আকারে তুলে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে প্রায় 70 থেকে 80% নম্বর আপনি ক্যারি করতে পারবেন। কারণ জিনিসগুলা টাচি এবং জিনিসগুলা গুরুত্বপূর্ণ, সেখানে নম্বরটা একটু বেশি উঠে। এরপরে আসে হচ্ছে আপনাদের কনস্টিটিউশন বা সংবিধান। সংবিধানে মোটামুটি 20 থেকে শুরু করে 50 নম্বর পর্যন্ত আসতে দেখা যায়। বিসিএস টু বিসিএস এটা ভ্যারি করে। আপনি ধরে রাখেন মিনিমাম রেঞ্জ 20, আপ টু দ্য রেঞ্জ 50। এখন বলতে পারেন ভাইয়া 50 নম্বর কিভাবে আসে? কিভাবে আসে বলি। বাংলাদেশের সরকার ব্যবস্থা, আইন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক দল, সব জায়গাতেই আপনি সংবিধানের অনুচ্ছেদ কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, সো সংবিধানের অনুচ্ছেদ আপনি যত ভালো করে পড়বেন, আপনার বাংলাদেশ বিষয়াবলী তত বেশি ভালো পরীক্ষা দেওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। যেমন আপনি কোনো কারণে যদি ন্যায়পাল নিয়ে কোনো কিছু লিখতে চান, আপনি সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদের কথাটা অবশ্যই উল্লেখ করবেন। আপনি জাতীয় সংসদের ক্ষমতা গঠন কার্যাবলী যখন লিখতে যাবেন, তখন অবশ্যই সংবিধানের 65 অনুচ্ছেদ থেকে শুরু করবেন, তাই না? সো সংবিধানের অনুচ্ছেদগুলো অবশ্যই আপনি বাংলাদেশ বিষয়াবলীতে রেফারেন্স হিসেবে দেওয়ার ট্রাই করবেন। এছাড়া আরেকটা ভালো অংশ আছে, সেটা হচ্ছে আপনার এই যে সরকার ব্যবস্থা, অর্থাৎ লেজিসলেটিভ, সুপ্রিম কোর্ট এবং জুডিশিয়ারি, এই যে অংশগুলো আছে, এই 3টা পার্ট আপনি চাইলে সলিড নাম্বার তুলতে পারেন। এছাড়া আছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা থেকে প্রায়শই প্রশ্ন আসছে দেখা যায়। এছাড়াও আরো ক্ষুদ্র ক্ষুদ্র টপিকস আছে, যেমন বাংলাদেশের অর্থনীতি, শিল্প ব্যবস্থা, রাজনীতি, নির্বাচন কৌশল, তারপর হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র নীতি, তারপরে হচ্ছে আপনার জেন্ডার ডিসক্রিমিনেশন বা নারীর ক্ষমতায়ন। এরকম কিছু টপিক আছে যেগুলো আপনি পড়বেন হচ্ছে রচনার জন্য, রচনা প্লাস এস এর জন্য। এই অংশগুলো থেকে আপনি রচনা এবং এস এর ফরম্যাট দাঁড় করাবেন। কিভাবে ফরম্যাট দাঁড় করাবেন? আপনি রচনা এবং এসে পড়ার সময় আপনি বুলেট পয়েন্ট গুলা রাখবেন, অর্থাৎ হেডিং গুলা, যেমন ভূমিকা, তারপরে ওইটা কি বা এটার গুরুত্ব কি বা উপসংহার, মানে এই পয়েন্ট গুলো আপনি কালেক্ট করে রাখবেন। এবং তার সাথে এই বাংলাদেশ বিষয়াবলী যখন পড়বেন, তখন হচ্ছে জাস্ট ডেটা গুলা কালেক্ট করে একটা নোট করবেন। আমি আবারও বলছি, বাংলাদেশ বিষয়াবলীতে ভালো করার জন্য কিন্তু একটু নোট আপনাকে করতেই হবে। সেটা হচ্ছে ডেটা গুলা কালেক্ট করবেন। এই ডেটা গুলো কোত্থেকে পাবেন? অর্থনৈতিক সমীক্ষা দেখতে পারেন, আমাদের বাংলাদেশের সরকারের যে ওয়েবসাইটটা আছে, জাতীয় তথ্য বাতায়ন বা ন্যাশনাল ওয়েব পোর্টাল, সেখান থেকে আপনি হিন্টস নিতে পারেন। সরকার দলীয় যে ওয়েবসাইটটা আছে আওয়ামী লীগের,
সেখানে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখান থেকেও সরকারের আপনি উন্নয়নমূলক কর্মকাণ্ডের একটা লিস্ট পেতে পারেন। এছাড়া আপনি চাইলে গুগল করতে পারেন, প্রিভিয়াস যারা যারা ভালো অর্থনীতিবিদ ছিলেন বা যারা কলাম লিখতেন পত্রিকায় তাদের কিছু বাণী আপনি কালেক্ট করতে পারেন। এবং সব থেকে ভালো অভ্যাসটা হচ্ছে নিয়মিত বিটিভির খবর দেখা। ঠিক আছে, বিটিভি, বা আমি বিটিভির কথা এই জন্য বলছি, এটা হাস্যকর লাগতে পারে, শুধু বিটিভি না, কারণ বিটিভি একটু সরকারি কথা একটু বেশি বলে থাকে, এই জন্য বিটিভির কথাটা বলেছি। এছাড়াও যে কোনো নিউজ চ্যানেল আপনি দেখতে পারেন, এবং সাথে অবশ্যই নিউজ পেপার পড়ার একটা অভ্যাসটা একটু গড়ে তুলবেন। এটা বাংলাদেশ বিষয়াবলী না, বাংলা রচনা এবং ইংরেজি রচনা দুটার ক্ষেত্রেই আপনাকে সহযোগিতা করবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। যারা যারা আইআর এর স্টুডেন্ট বা যারা আন্তর্জাতিক বিষয়াবলী ভালো পারেন তাদের জন্য এই অংশটা খুব ইজি হয়ে যায়। একজন প্রশ্ন করেছেন হচ্ছে প্যাসেজে শর্ট কোশ্চেনের অ্যান্সার কত সেন্টেন্সের মধ্যে দিতে হবে। ভাই এটার কোনো ডেফিনেশন নাই, নর্মালি 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে দেওয়া ভালো। আবার যদি কোনো ডেফিনেশন চাই সেক্ষেত্রে 1 সেন্টেন্সের মধ্যে আপনি চাই দিতে পারেন, বাট মোটামুটি 2টা থেকে 3 সেন্টেন্সের মধ্যে দিলে ভালো হয়। আচ্ছা, তো এবার আসি আন্তর্জাতিক বিষয়াবলী কিভাবে পড়বেন। আন্তর্জাতিক বিষয় বলতে 2টা পার্ট থাকে, সরি 3টা পার্ট থাকে। একটা হচ্ছে কনসেপচুয়াল পার্ট, কনসেপচুয়াল পার্টে থাকে হচ্ছে 40 নম্বর, 10টা প্রশ্ন থাকে 4 নম্বর করে, মোট 40। পার্ট বিতে থাকে হচ্ছে আপনার 45 নম্বর, এম্পেরিক্যাল ইস্যুস, সেখানে থাকে 3টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, 4টা প্রশ্ন থাকে মোট দেওয়া, 15 ইন্টু 3 45। এবং পরে থাকে হচ্ছে একটা প্রবলেম সলভিং 15 নম্বরের জন্য, বা নীতিপত্র যেটাই বলি না কেন। তো এই যে বড় অংশ 60 মার্ক রিটেন, এখানে 4টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। এই 4টার কথা পরে বলি, আগে এই ছোট ছোট গুলার কথা বলি। যারা মোটামুটি আইআরএ বা আন্তর্জাতিক বিষয়াবলী ভালো পড়ে এসেছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুব একটা কঠিন হয় না, কারণ এগুলো আপনাদের সাবজেক্টের মধ্যে দিয়ে এসে থাকে। তো এখানে ভালো করার জন্য করতে হয় হচ্ছে যে সিলেবাসটা আছে, দেখবেন 60টা চ্যাপ্টার আছে এখানে। এই 60টা চ্যাপ্টারের মোটামুটি থিওরি গুলো আপনাকে ভালো করে দেখতে হবে, এবং এই থিওরি গুলো দেখার সাথে সাথে কয়েকজন মনীষীর উক্তি আপনাকে মুখস্থ করতে হবে। কোটেশন অবশ্যই মাস্ট। যেমন মনে করা হলো আপনাকে একটা প্রশ্ন দিয়েছে, নব্য আধুনিকতাবাদ কাকে বলে, বা নব্য আধুনিকতাবাদ বলতে কি বুঝছো, এটা একটা প্রশ্ন এসেছে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এক লাইনে একটা ভূমিকা দিবেন, দেওয়ার পরে নব্য আধুনিকতাবাদ এটার একটা সংজ্ঞা দিবেন, আপনার মতো করে একটা সংজ্ঞা দিবেন, বা আপনি যেটা বুঝেন সেই সংজ্ঞাটা দিবেন। দেওয়ার পরে আপনি চেষ্টা করবেন মিনিমাম 2জন মনীষীর একটা করে কোটেশন দেওয়ার জন্য, সেটা বাংলা কোটেশনও হতে পারে, ইংরেজি কোটেশনও হতে পারে। এক্ষেত্রে ইংলিশ অ্যান্সার করার মানে ইংলিশে লিখতে কোনোই প্রবলেম নাই, যাবতীয় কোটেশন আপনি চাইলে ইংরেজিতে দিতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ওই নব্য আধুনিকতাবাদ নিয়ে আপনি আরো একটু একটা প্যারা করে কিছু 3-4 লাইন লিখবেন, যেটার উপকারিতা কি অপকারিতা কি, বা একটা লাস্টে উদাহরণ দিবেন যে কোন কোন দেশে নব্য আধুনিকতাবাদ দেখা যাচ্ছে বা এটার ইফেক্টটা কেমন হচ্ছে। লাস্টে এক লাইনে একটা উপসংহার দিয়ে দিবেন। মোটামুটি 1 থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে আপনি অ্যান্সার করবেন এই 4 নম্বরের জন্য। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই 4 নম্বরের জন্য আবার কিছু কিছু ব্যাপার থাকে যেখানে আপনাকে মোটামুটি চিত্র ইউজ করতে হয় বা একটু চিত্র এসে যায়। যেমন 40তম বিসিএস এর জন্য একটা প্রশ্ন এসেছিল, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা সিল্ক রুট কি, এটা ব্যাখ্যা করতে বলেছিল আপনাকে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের যে ম্যাপটা আছে সেটা দিতে পারেন, এবং দিলে কিন্তু আপনার প্রশ্নের মান অনেক ভালো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই প্রশ্নগুলো লিখতে হয় মিনিমাম 2 পৃষ্ঠা পর্যন্ত, কারণ আপনি চিত্র আঁকলে আপনি মোটামুটি 4/3 পৃষ্ঠা ইউটিলাইজ করতে পারবেন ওখানে, এবং বাকি অংশটা আপনি লেখা লিখবেন। তো এগুলো হচ্ছে মোটামুটি কনসেপচুয়ালের ব্যাপার। আর এম্পিরিক্যাল ইস্যু যেটা 3টা প্রশ্ন থাকে, সেই 3টে ইস্যু থাকে হচ্ছে মোটামুটি পারস্পরিক দ্বন্দ্ব বা কনফ্লিক্ট বা সংঘাত, বা বাণিজ্যিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, বা আপনার ওয়ার্ল্ড অর্ডার এখন কোন দিকে আছে, বা ওয়ার্ল্ডের যে বড় বড় পরাশক্তি গুলো আছে তাদের মধ্যে কি অবস্থা, এই টাইপের ইস্যু নিয়ে। যেমন চীন ইউএসএ, চীন ইন্ডিয়া, বাংলাদেশ ইন্ডিয়া, বাংলাদেশ মিয়ানমার, বাংলাদেশ পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান। তারপর হচ্ছে আপনার ওইদিকে যদি ইউরোপের দিকে চিন্তা করি, রাশিয়া বা ইংল্যান্ড, এই টাইপের কিছু, বা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিয়ে সিরিয়া ইস্যু, তুর্কি ইস্যু, ইরাক ইরান ইস্যু, ঠিক আছে, সৌদি আরবের কিছু প্রবলেম, বা ইউএসএ সৌদি আরবের সম্পর্ক, এই টাইপের ইস্যুগুলো নিয়ে কিন্তু সাধারণত প্রশ্ন এসে থাকে। সো এক্ষেত্রে আপনার প্রতিটা দেশের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে হবে, এবং এই জিনিসগুলা একটু সেভাবে প্রস্তুতি নিতে হবে। তো এই প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রাফ, তারপরে ডেটা, এবং অবশ্যই ম্যাপ ইউজ করতে হবে। যেমন মনে করেন আপনাকে প্রশ্ন দিল যে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রেক্সিট অর্থাৎ ইংল্যান্ডের বেরিয়ে আসা সম্পর্কে প্রশ্ন এসেছে, তো সেখানে আপনি অবশ্যই হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের ছবি তো দিতে পারবেন না, আপনি সেখানে দিবেন হচ্ছে আপনার
ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেনের যে ম্যাপটা আছে সেই ম্যাপটা আপনি ইউটিলাইজ করার চেষ্টা করবেন। যেমন ইংল্যান্ডের ম্যাপটা কিছুটা এই সাইজের, এখানে হচ্ছে আপনার স্কটল্যান্ড, উপরের দিকে স্কটল্যান্ড আছে, এখানে ওয়েলস আছে, এবং নর্দার্ন আয়ারল্যান্ড কিছুটা বাইরের দিকে আছে। সো এই টাইপের একটা ম্যাপ আপনি অবশ্যই ইউজ করবেন। আপনাকে যদি বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক বা মোটামুটি অর্থনৈতিক সম্পর্ক বা রাজনৈতিক সম্পর্ক ব্যাখ্যা করতে বলে, সেক্ষেত্রে আপনি অবশ্যই বাংলাদেশের ম্যাপটা ইউজ করবেন, সাথে ইন্ডিয়ার ম্যাপটাও দিবেন। যেমন রোহিঙ্গা ইস্যুতে যখন 38-এ পরীক্ষা এসেছিল, প্রতিটা ক্ষেত্রেই বাংলাদেশের ম্যাপ এবং মিয়ানমারের ম্যাপ এবং প্রতিটা জায়গায় রোহিঙ্গাদের অবস্থানটা কিন্তু চিহ্নিত করে ম্যাপ দিয়ে এসেছিলাম। এটা কিন্তু অনেকটা আমাকে সহযোগিতা করেছে পরীক্ষায় ভালো করার জন্য। সো এই আন্তর্জাতিক বিষয়াবলিতে ম্যাপ অফকোর্স দিতেই হবে, বাধ্যতামূলক। এবার আসি প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং গুলা জিনিসটা আসলে কিছুটা একটু প্রশ্নবিদ্ধ। অনেক সময় এখানে নীতিপত্র লিখতে বলে বা কৌশলপত্র রচনা করতে বলে, বা আপনি একজন কূটনীতিক, আপনি কোনো একটা আন্তর্জাতিক সেমিনারে গিয়েছেন, সেখানে গিয়ে এই সমস্যা সংক্রান্ত আপনি কি কি মতবাদ দিবেন বা কি কি পরামর্শ দিবেন সেটা জানতে চাওয়া হয়। সো এক্ষেত্রে এই ফরম্যাটটা দাঁড় করানো একটু কঠিন। তো এই নীতিপত্রটা লিখতে হবে হচ্ছে আপনার অন্যরকম ফরম্যাটে। এই ফরম্যাটটা নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার যখন পরবর্তীতে কথা হবে বা আমাদের উত্তরণের সাথে যখন কথা হবে তখন এগুলো নিয়ে আলোচনা করব। বাট নীতিপত্রের অবশ্যই একটা ফরম্যাট আছে। আর অন্য প্রবলেম সলভিং যেগুলা, সাপোজ হচ্ছে ধরেন বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সম্পর্কে কি কি সমস্যা আছে বা কিভাবে সমাধান করা যায়, এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনি মোটামুটি নর্মাল ওয়েতে লিখলেই হবে। অর্থাৎ প্রথমে সমস্যাটা চিহ্নিত করবেন, চিহ্নিত করার পরে সমস্যার সমাধান নিয়ে ব্যাপকভাবে আলোচনা করতে হবে। তো এই গেল আন্তর্জাতিক বিষয়ে বলি। তো এই জিনিসগুলো সম্পর্কে পড়াশোনা করতে গেলে আপনি অবশ্যই গুরুত্ব দিবেন হচ্ছে এই যে ছোট 40 নম্বরের থিওরি আছে, এইখানটাতে চাইলে আপনি খুব ইজিলি 30+ নম্বর তুলতে পারবেন। এই 30 পেলে বাকি 60-র মধ্যে মোটামুটি 35 পেলে আপনার আন্তর্জাতিকে 65+ নম্বর চলে আসে, যেটা কিন্তু খুবই হেলদি একটা ফিগার। ওকে, আচ্ছা, এরপরে আসি আপনার গাণিতিক যুক্তি এবং বিজ্ঞান। গাণিতিক যুক্তি এবং বিজ্ঞান এই দুইটা জিনিস নিয়ে আসলে ম্যাক্সিমাম মানুষের সব থেকে ভয় থাকে। যে কারণ হচ্ছে এই অংশগুলা থেকে অনেকেই অনেকদিন বহু দূরে আছেন, বা আপনার অনার্সে পঠিত বিষয়ের সাথে এগুলো তেমন একটা মিল নেই। সো গণিতের ক্ষেত্রে যেটা বলবো, প্রতিদিন যেরকম ট্রান্সলেশনের জন্য বা ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য 1 ঘন্টা সময় আমি রাখতে বলেছিলাম, সিমিলার ওয়েতে গাণিতিক যুক্তি বা ম্যাথ প্র্যাকটিসের জন্য আপনাকে প্রতিদিন মিনিমাম হলেও 1 ঘন্টা সময় আলাদা করে রাখতে হবে। আপনি যে ম্যাথটা করছেন সেটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন না দেখে, এবং দৈনিক 1 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস আপনাকে করতেই হবে, সাথে অবশ্যই জ্যামিতি। ঠিক আছে? তো প্রিভিয়াস কয়েকটি ইয়ারের বিসিএস এর প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে জ্যামিতি থেকে মোটামুটি 15 থেকে 20 নম্বর এসে থাকে। ঠিক আছে? সো জ্যামিতিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং এই জ্যামিতির মধ্যে পরিমিতি বা ত্রিকোণমিতি থেকেও প্রশ্ন আসে। যেমন 38 বিসিএস এর কথা একটু বলি, সেখানে কিন্তু পরিমিতি থেকে 2টা প্রশ্ন এসেছিল। যেমন একটা সমবৃত্তভূমি কোণকে পেঁচিয়ে আপনার একটা তৈরি করা হলো, বা একটা বৃত্তকে পেঁচিয়ে একটা কোণক তৈরি করা হলো, এরকম একটা প্রশ্ন ছিল, আমি ভুলে গেছি পুরো প্রশ্নটা। সো এই টাইপের পরিমিতির প্রশ্নটা কিন্তু আপনার ব্যাংকের পরীক্ষায় এসে থাকে, এই টাইপের প্রশ্নগুলা। সো ব্যাংকের পরীক্ষার প্রশ্নগুলো আপনাদেরকে একটু সলভ করার ট্রাই করতে হবে। ঠিক আছে? এটা একটা এক্সট্রা কাজ বললাম, বাট স্টিল আমাদেরকে এটা করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে গণিতে ভালো করার জন্য আমাকে কি করতে হবে। গণিতে ভালো করার জন্য আপনাকে নিয়মিত, যে বললাম, গণিতটা প্র্যাকটিস করতে হবে। বাট যাদের মাথায় আসলে গণিত ঢুকতেই চায় না, অনেক চেষ্টা করছেন বাট তারপরও পারছেন না, যদি এরকম কন্ডিশন হয়, সেক্ষেত্রে আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিব। যেমন হচ্ছে গণিতে 20 পেয়েও অ্যাডমিন ক্যাডার হয়েছেন, এরকম উদাহরণ ভরি ভরি। গণিতে 15 পেয়েও অ্যাডমিন ক্যাডার হয়েছেন, এরকম উদাহরণও বহুত আছে। সো কোনো সাবজেক্টে আপনি যদি কোনো কারণে একটু কম পান, আপনার বিসিএস লিখিততে চান্স আছে অন্য সাবজেক্ট গুলা দিয়ে সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে? এটা আপনার একটা বড় একটা শক্তি, যে আপনি আপনার কোন স্ট্রং জোনটা আছে সেই স্ট্রং জোনে আপনি বেশি নম্বর তোলার চেষ্টা করতে হবে। যে ব্যক্তি ম্যাথ এবং বিজ্ঞানে ভালো, সে বিসিএস লিখিততে সবার থেকে একটু হলেও এগিয়ে থাকবে, এটা স্বাভাবিক। বাট যে লোক বাংলাদেশ বিষয়াবলী বা আন্তর্জাতিক বিষয়াবলীর মতো এই 300 নম্বরে ভালো করবে না, সে কিন্তু চোখ বন্ধ করে ক্যাডার কখনোই পাবে না। সবগুলো সাবজেক্টই গুরুত্বপূর্ণ। সো আপনি এক জায়গায় একটু কম পেলেও অন্য জায়গা থেকে সেটাকে পুষিয়ে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি মানসিক দক্ষতা। মানসিক দক্ষতায় 50 থেকে এমসিকিউ, এটা একদম প্রিলির মতো। প্রিলিতে যেরকম মানসিক দক্ষতা করে এসেছেন, এখানেও সেম ওয়েতে করতে হবে, বাট এখানের পরিধিটা একটু ব্যাপক, বেশি এমসিকিউ থাকে 50টা আর কি। সো আন্দাজে দাগানোর চেষ্টা করবেন না, নেগেটিভ খেলে আপনার জন্য লস। মোটামুটি 50-এর মধ্যে 40-র কাছাকাছি পাওয়াটা অনেক ভালো, ইভেন 35+ পাওয়া অনেক ভালো। ঠিক আছে? অন অ্যান এভারেজ। আচ্ছা, এবার আসি বিজ্ঞান। বিজ্ঞানে কিন্তু 40তম বিসিএস এর সব থেকে বড় ধরাটা সবাই খেয়েছিল। বিজ্ঞানে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে সাধারণ বিজ্ঞান 60 নম্বর, একটা হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 25 নম্বর, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স, সেটা হচ্ছে 15 নম্বর।
সাধারণ বিজ্ঞানটা সাধারণত আপনার নবম দশম শ্রেণীর বই থেকেই এসে থাকে, সেখানে ভৌত বিজ্ঞান, তারপরে হচ্ছে আপনার উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান এইসবের মোটামুটি থাকে, মানবদেহের রোগ টোগ, অর্থাৎ প্রিলিতে আপনারা যে যে টপিকস গুলো পড়েছেন সেগুলো একটা ইলাবোরেট ভার্সন থাকে। তো এই অংশটা সবার জন্য খুব একটা কঠিন হয় না, অনেকেই এখানে ভালো করেন। এই 60-এর মধ্যে চাইলে আপনি 45 থেকে 50+ ইজিলি উঠাতে পারবেন, ঠিক আছে। এরপর আসি কম্পিউটার পার্টটাতে। কম্পিউটার পার্টের ক্ষেত্রে পিলিতে যে MP3 পড়েছেন অনেকে, বা অনেকে প্রফেসর পড়েছেন, কেউ কেউ ওরাকল পড়েছেন, যেটাই পড়েন না কেন সেটাকে অবশ্যই পুঁজি করে সামনের দিকে এগোতে হবে, সেটাকে অবশ্যই পড়বেন। সাথে হচ্ছে এগুলা লিখিতর জন্য কিভাবে পড়তে হয় সেটা একটু বলি। সেটা হচ্ছে পিলিতে কি করেছেন, যেমন কি হয়েছে, পোস্ট অফিস বক্স কি, তাই না? তারপরে হচ্ছে অনেকে এইটা পড়েছেন, যেমন হচ্ছে মাল্টিমিডিয়া কি, তাই না? মাল্টিমিডিয়ার সংজ্ঞাটা কিন্তু প্রিলিতে আপনারা পড়ে আসেন নাই, কিন্তু রিটেনে এসে আপনার মাল্টিমিডিয়ার সংজ্ঞাটা কিন্তু মুখস্থ করতে হবে, মাল্টিমিডিয়ার প্রকারভেদ পড়তে হবে, ইভেন মাল্টিমিডিয়ার কম্পোনেন্টও পড়তে হবে। 38তম বিসিএস এ মাল্টিমিডিয়া প্রশ্ন এসেছিল। এরপর দেখেন কম্পিউটার ভাইরাস কি, ভাইরাসের ডেফিনেশনটা আপনি জেনে এসেছিলেন, যে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, এরকম কিছু একটা। তো এখন কথা হচ্ছে রিটেনে কিন্তু এই শুধুমাত্র এলাবোরেশনটা আসবে না, রিটেনে আসবে হচ্ছে ভাইরাস কি, ভাইরাস থেকে পরিত্রাণের উপায় কি, ভাইরাস কি ক্ষতি করে, তারপরে ধরেন হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবার কি, অপটিক্যাল ফাইবারের সাহায্যে ডেটা কিভাবে ট্রান্সফার হয়। তো একটু এলাবোরেট হয়, 2.5 নম্বরের প্রশ্ন থাকে, 10টা প্রশ্ন অ্যান্সার করতে হয়। সো 2.5 নম্বরের জন্য হচ্ছে আপনাকে যা চেয়েছে একদম টু দা পয়েন্ট অ্যান্সার করতে হবে। বিজ্ঞানে কোনোভাবেই আপনার লেখা দীর্ঘায়িত করার অপশন নাই। আপনি বিজ্ঞানে যদি লেখা দীর্ঘায়িত করতে চান, আপনাকে প্রশ্ন ছেড়ে দিয়ে আসতে হবে। একদম লিখিত গ্যারান্টি দিতে পারি যে বিজ্ঞানে অপ্রাসঙ্গিক লিখতে গেলে আপনাকে প্রশ্ন ছেড়ে দিয়ে আসতে হবে, ঠিক আছে। সো বিজ্ঞানে একদম যা চেয়েছে তাই লিখবেন, কোনো কিছু বাড়িয়ে লেখার কোনো ট্রাই করবেন না। যেমন 40-এর প্রশ্ন এসেছিল কি, যে ডেঙ্গু রোগের এডিস মশা বা ডেঙ্গু ভাইরাসের আপনার রাসায়নিক গঠন কি। এটা একটা RNA ভাইরাস, এক লাইনে লিখবেন, আপনার অ্যান্সার শেষ, আর কিছুই লেখার দরকার নাই। বা মনে করেন রক্তের কাজ কি, 1 মার্কের জন্য এসেছে, রক্তের কাজ আপনি অবশ্যই 4টা বা ম্যাক্সিমাম 5টা পয়েন্ট লিখবেন, এর বেশি লেখার দরকার নাই, কারণ প্রশ্নের মান তো এক। খুব ভালো লিখলেও 1 পাবেন, খুব খারাপ লিখলেও আপনি হাফ পাবেন, জিরো তো দিবে না। তো এইভাবে একটু টেকনিক্যালি আপনাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, তো এছাড়া বাকি 15 আছে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স থেকে, এই অংশটা আবার অনেকের জন্য একটু কঠিন হয়ে যায়। সো এগুলা নিয়েও একটু টেকনিক্যাল অ্যান্সার করতে হবে। ধরে রাখতে হবে এই 40 নম্বরে আমার নাম্বার কিছুটা কমে যেতে পারে, কারণ আমরা কোনোটাই এটার জন্য এক্সপার্ট না। যারা ট্রিপলি পড়েছে বা যারা CSC পড়েছে তারা হয়তো এগুলো একটু বেশি ভালো করে ফেলবে, স্বাভাবিক। সো আমার স্ট্রং জোনটা হবে হচ্ছে, আমার বলতে আসলে সর্বসাধারণের কথা বলছি, সেটা হচ্ছে 60-তে খুব ভালো করা, এবং 25 এবং 15-এ মোটামুটি একটা এভারেজ নাম্বার তুলে বিজ্ঞানে যেন 70+ বা 75-এর মতো নম্বর থাকে, এটা থাকবে আমাদের টার্গেট। আচ্ছা, এখন আসি কোন সাবজেক্টে কত পেলে আমার জন্য মোটামুটি আমি একটা একটা সেফ জোনে থাকতে পারি। আমি আপনাদেরকে বলি, বাংলাতে যদি আপনি কোনোভাবে 120+ পেতে পারেন, ইংরেজিতে 120+, বাংলাদেশ বিষয় বলতে 120+, তারপরে আপনার আন্তর্জাতিক বিষয় বলতে 60+, আপনার গণিত এবং মানসিক দক্ষতা মিলে অবশ্যই 80 রাখার ট্রাই করতে হবে, কারণ এখানে কিন্তু সলিড নাম্বার, চাইলে আপনি 90, 95, ইভেন 100-এর কাছেও অনেকে পাবে। এবং বিজ্ঞানে অবশ্যই 70+। তো আপনি নাম্বারগুলো একটু হিসাব করে যদি দেখেন, সেক্ষেত্রে আপনি দেখবেন খুব ইজিলি আপনার ভালো নম্বরটা চলে আসছে এখান থেকে, চাইলে এখানে খুব ভালো নাম্বার চলে আসে। সো লিখিত কোন জোনটা সেফ, মোটামুটি আপনি যদি 550+ নম্বর রেখে আসতে পারেন বা তুলে আসতে পারেন, এবং মোটামুটি আপনি শিওর থাকেন যে হ্যাঁ আমি 550 পাবো, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার মোটামুটি একটা ক্যাডার বা ভালো একটা ক্যাডার আসার সম্ভাবনা আছে। আছে কেন বলছি, কারণ হচ্ছে এরপরেও থেকে যায় ভাইবার জন্য 200 নম্বর। এই ভাইবার 200 নম্বরেও অনেক ক্যাডার সার্ভিস ওলট পালট হয়ে যায়। প্রিভিয়াস হিস্ট্রিতে দেখা গিয়েছে 580 পেয়েও যে ক্যাডার পেয়েছে 550 পেয়ে তার থেকেও মেরিট পজিশনের উপরে পেয়েছে। কেন হয়েছে এই ডিসক্রিমিনেশনটা? ডিসক্রিমিনেশনটা হয়েছে মেইনলি হচ্ছে আপনার ভাইভাতে। সো রিটেনের প্রস্তুতিটা আপনি চাইলে যত বেশি নম্বর তুলে আসতে পারবেন, ভাইবার জন্য আপনার প্রেশারটা তত বেশি কমে যাবে। সো বুঝতেই পারছেন রিটেনটা কতটা গুরুত্বপূর্ণ। এইখানে হচ্ছে আপনার কোনো বাইনারি সিস্টেম নাই, অর্থাৎ আপনি না পারলে আপনার জিরো পাওয়ার চান্স নাই। সাপোজ আপনাকে এসেছে যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন কি, এই নিয়ে কিছু কথা লিখুন, 5 নম্বরের জন্য এসেছে। এখন আপনাকে তো এই ধারণাটা রাখতে হবে যে PBI কি। আপনি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ফর্মটা লিখবেন, এর কিছু কার্যক্রম লিখবেন, উপকারিতা অপকারিতা একটু লিখে দিলেন, তো 5-এর মধ্যে মিনিমাম হলেও তো 2 পাবেন, তাই না? কিন্তু প্রিলি হলে কি হতো, আপনি না পারলে একদম জিরো ছিল। সো রিটেনের নম্বর তোলা কিন্তু অনেকটাই ইজি যদি আপনি একটু টেকনিক্যাল হন, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে রিটেনের জন্য কোনো সাবজেক্ট কি রিস্কি কিনা, বা কোনো সাবজেক্ট খুব কঠিন হয়ে যায় কিনা। যারা মোটামুটি ম্যাথ বা বিজ্ঞানে একটু দুর্বল আছেন বা ইংরেজিতে দুর্বল আছেন, নর্মালি এই 3টে সাবজেক্টই হচ্ছে রিটেনের জন্য একটু ভীতিকর।
কারণ আমি ইন জেনারেল যা দেখেছি, অনেকেই হচ্ছে ইংরেজিতে দুর্বল থাকে, ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো পারেন না সেই জন্য। আবার অনেকে গণিত চর্চার অভাবে ভুলে গিয়েছেন, চর্চা করলে সেটাকে কিন্তু ওভারকাম করা সম্ভব। আবার অনেকে হচ্ছে বিজ্ঞানটা মোটেই পারেন না, কারণ বিজ্ঞানে ছোটবেলা থেকেই বিজ্ঞান পড়ে আসেন নাই, বা হয়তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেন নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার আসলে একটু কি বলবো আসলে, যে যেহেতু আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, সেক্ষেত্রে আপনার স্ট্রং জোনটা হবে হচ্ছে বাংলা, ইংলিশ, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এই অংশগুলাতে। আপনি চাইবেন হচ্ছে এখানে যেন যত ভালো নম্বর তোলা যায় তত ভালো। ঠিক আছে। 36তম বিসিএস এর একটা নম্বর লিস্ট আমি দেখেছিলাম লিখিত, সেখানে কিন্তু বাংলাদেশ বিষয় বলতে 158 পর্যন্ত উঠেছিল, আমি দেখেছিলাম মনে হয়। সো আপনি যদি বাংলাদেশ বিষয় বলতে 158 পেয়ে যান, সো এটা একটা হিউজ নম্বর। ঠিক আছে। তো আপনি সেখানে যে 120 পাবে, তার থেকে আপনি প্রায় 40 নম্বর উপরে থাকবেন, প্রায় বলতে গেলে একটা সাবজেক্টের নাম্বার, তাই না? সো এই জন্য বলছি, কোন সাবজেক্টই অবহেলিত না, কোন সাবজেক্টই রিস্কি না, কোন সাবজেক্টই একদম হেলাফেলায় কাটানো যাবে না, সবগুলোতেই মোটামুটি সমান গুরুত্ব দিবেন। বাট অলওয়েজ এমফাসিস অন ইওর স্ট্রং জোন। কোনটা আপনার স্ট্রং জোন, এটা আপনাকেই খুঁজে বের করতে হবে এবং সেটাকে আরো ধারালো করতে হবে। আচ্ছা, ভাইবায় মার্কস লিমিট সম্পর্কে কথা বলতে বলেছেন, ইনশাল্লাহ ভাইবা নিয়ে পরে কথা হবে ভাইয়া, আগে রিটেন নিয়ে আলোচনা হবে, এরপরে ভাইবা। আচ্ছা, এখন কথা হচ্ছে লিখিতর জন্য প্রস্তুতি জোরদার করতে গেলে সব থেকে বড় একটা উপায় হচ্ছে নিয়মিত আপনাকে লিখতে হবে। নিয়মিত আপনাকে লিখতে হবে। সেটা আপনি ইংলিশের জন্য 1 ঘন্টা করে ফ্রি হ্যান্ড রাইটিং এক্সারসাইজ করেন, বা বাংলার জন্য করেন। অনেকেই যারা ইংরেজি ভার্সনে পড়াশোনা করে এসেছেন, তাদের জন্য কিন্তু বাংলায় লেখাটা একটু কঠিন হয়ে যায়। পার্সোনালি আমি আমার কথা বলবো, ইংরেজি ভার্সনে পড়ার কারণে যখন বাংলা লিখতে বসলাম, মনে হলো 4.5 বছর পর বাংলা লিখতেছি, দেখি যে লিখতে গেলে হাত কাঁপতেছে, বা অক্ষর আগের মতো সোজা হচ্ছে না, আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। সো এই জিনিসটার জন্য আপনাকে নিয়মিত পরীক্ষা দিতে হবে, নিয়মিত লিখতে হবে হাতের লেখার স্পিড বাড়ানোর জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বুঝতেই পারতেছেন, যদি রেগুলারলি আপনি লেখেন, মোটামুটি আপনার 1 পৃষ্ঠা লেখার জন্য আপনি, সরি 1 পৃষ্ঠা না, একটু ভুল বলেছি, মোটামুটি 5 নম্বর লেখার জন্য আপনি পরীক্ষার হলে 6 মিনিট সময় পাবেন। বিসিএস লিখিততে সর্বোচ্চ 5 নম্বরের জন্য 6 মিনিট সময় পাবেন। এখন আমরা জানি 5 নম্বরের জন্য আপনার মোটামুটি 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা লিখতে হবে। তার মানে আপনার পার পৃষ্ঠার জন্য আপনি অন অ্যান এভারেজ 4 মিনিটের বেশি সময় পাচ্ছেন না। তার মানে 4 মিনিটে আপনার মোটামুটি একটা পৃষ্ঠা ভরাট করতে হবে। এখন আপনি কেমনে ভরাট করবেন? গোজামিল দিয়ে ভরাট করবেন? লাভ নাই ভাই। রিটেনে আপনি গোজামিল দিয়ে লিখে আসলে আপনার নাম্বারটাও গোজামিল হবে, কারণ এখন 2 থেকে 3 জন পরীক্ষক খাতা চেক করতেছেন। সো আপনি যা লিখবেন আপনি সেই নম্বরই পাবেন, কোনোভাবেই আপনাকে অতিরঞ্জিত নম্বর দেওয়া হবে না, কোনোভাবেই আপনাকে কম নম্বর দেওয়ার কোনো অপশন নেই। ঠিক আছে। একজন ভাইয়া বলেছেন বাংলা লেখা বাজে হয়ে গেছে না লিখতে লিখতে। ভাইয়া বললামই তো, এটা সবারই হয়। সো এখন লেখা প্র্যাকটিসটা করতে হবে। এখন আপনি কিভাবে এই 4 মিনিটের মধ্যে 1 পৃষ্ঠা মোটামুটি ফিল আপ করতে পারবেন, এই জিনিসটার জন্য আপনাকে রেগুলারলি পরীক্ষা দিতে হবে। আপনি যদি রেগুলার এক্সামের মধ্যে থাকেন, যে এক্সামে যেহেতু 4 মিনিট বা 5 মিনিটের মধ্যে 1 পৃষ্ঠা শেষ করতে হয়, সেই এক্সামের মধ্যে থাকলে আপনার এই জিনিসটা মোটামুটি আগের থেকে ভালো হবে বা উন্নতি করতে পারবেন। সো আমরা মোটামুটি উত্তরণে এই জিনিসটা রাখছি, যে রেগুলারলি রিটেন এক্সাম দেওয়ার জন্য একটা অপশন আছে। আপনারা যারা আমাদের কোর্সে এই অলরেডি আছেন, 41তম লিখিত কোর্সটা অনেক আগেই শুরু হয়েছিল, তারা অলরেডি আমাদের সাথে আছেন এবং রেগুলারলি এক্সাম দিয়ে যাচ্ছেন। এবং যারা নতুন আছেন, যারা জানেন না, তারা এনরোল করলে এই অপশনটা আপনারা অবশ্যই পাবেন, যেটা আপনাদেরকে রেগুলারলি লেখা বা রাইটিং এক্সারসাইজটা ভালো করার জন্য অবশ্যই সহযোগিতা করবে। এখানে আমি একটু আপনাদেরকে আমাদের 41তম বিশেষ লিখিত সার্ভিস সমূহ দিচ্ছি আমরা আপনাদের জন্য। শাকিল ভাইয়া জিজ্ঞেস করেছেন খাতা ভরাট করবেন উল্টাপাল্টা লিখে কিনা। আমি আপনাদেরকে একটু আগেই বললাম, উল্টাপাল্টা লিখলে আপনার নম্বরটা উল্টাপাল্টা হবে, ভালো নম্বর আপনি কোনোভাবেই পাবেন না। ঠিক আছে। আচ্ছা, হাতের লেখা নিয়ে একটু কথা বলি। আপনার হাতের লেখাটা এমন হতে হবে যেন পরীক্ষক সেটা পড়ে বুঝতে পারেন, পরীক্ষক যেন কোনো কারণে বিরক্ত না হন যে না আপনার লেখাটা পড়া যাচ্ছে না। আপনাকে অবশ্যই হাতের লেখাটা একটু পরিষ্কার হতে হবে এবং পরিচ্ছন্ন হতে হবে। কাটাকাটি কম করবেন, ওভার রাইটিং কম করার চেষ্টা করবেন, বাট মোটামুটি যেন পড়া যায় এরকম যেন থাকে। খুব সুন্দর হলে তো আপনি অবশ্যই একটা প্লাস পয়েন্ট পাবেন, পরীক্ষক সন্তুষ্ট হবেন। আবার মোটামুটি হলেও কিন্তু পরীক্ষক ভালো নম্বর দেন যদি আপনি মোটামুটি লিখে আসতে পারেন ভালো জিনিসগুলা। সো আপনার হাতের লেখা আসলে খুব বেশি হলে আপনাকে 10% এগিয়ে রাখবে, এটা খুব বেশি একটা পার্সেন্টেজ না। আপনি আপনার লেখার বানান শৈলী, মানসম্মত লেখা, ডেটা সহ লেখা, এগুলো দিয়ে আপনি ইজিলি 10%টাকে ওভারকাম করে ফেলতে পারবেন। ওকে। আচ্ছা, আমাদের 41তম সার্ভিস সমূহ, যেমন আমরা 80টা লেকচার ক্লাস দিব, প্রতিটার জন্য আপনার লিখিত এক্সাম থাকবে, ডেইলি এক্সাম। আপনারা প্রতিটার জন্য লেকচারের জন্য লেকচার শিট থাকছে, আপনার একটা প্রশ্ন ব্যাংক পাবেন,
এবং আমাদের জন্য দুইটা ম্যাপ বুক আছে, মানচিত্রে বাংলাদেশ এবং মানচিত্রে বিশ্ব। যে দুইটা ম্যাপ বুক আপনার বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী আপনার ম্যাপ আঁকার জন্য অবশ্যই প্রস্তুতিতে সহায়তা করবে, এবং কিভাবে ফ্রি হ্যান্ড আপনি ম্যাপ আঁকতে পারেন বা সহজে ম্যাপ আঁকতে পারেন সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এবং প্রতিটা ক্লাসের জন্য পিডিএফ ক্লাস নোট থাকছে। আর মোটামুটি এই ছিল হচ্ছে কথা। এবং আমাদের সাথে যারা অলরেডি যুক্ত আছেন 41তম রিটেনের আপনারা যারা কোর্স করছেন, কারা কারা আছেন আমি একটু দেখতে চাই। যারা চ্যাট বক্সে লিখতে পারেন, যারা অলরেডি 41-এ উত্তরণের সাথে আছেন, তারা একটু ওয়াই লিখে রেসপন্স করবেন, আর ফেসবুকে লাইভে একটু কমেন্ট করবেন। অনেকেই আছেন আমাদের লিখিত গ্রুপের সাথে। এবং আপনাদের অবগতির জন্য বলছি, আমাদের 41তম বিসিএস এর লিখিত নতুন ব্যাচ শুরু হচ্ছে 16ই আগস্ট 2021 থেকে। নতুন ব্যাচ শুরু হচ্ছে 16ই আগস্ট 2021 থেকে। এবং যারা নতুন শুরু করবেন, কোনো চিন্তার কারণ নেই, পুরোনো ব্যাচদের সাথে তাদের সমন্বয় করিয়ে দেওয়া হবে, এবং আমরা আগে আগে যা দিয়েছি সবকিছু আপনারা আবারও পাবেন। ঠিক আছে? আচ্ছা, এবং আমাদের উত্তরণ.একাডেমি এই পেজে গিয়ে আপনারা চাইলে সবকিছু ডিটেলস দেখতে পারবেন ওয়েবসাইটে গিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার বিসিএস এর যে ব্যাপারটা, এই বিসিএস টা কিন্তু একটা ড্রিম এখন আপনাদের জন্য। আপনাদের জন্য না, আসলে সবার জন্য। আমি নিজেও একটা ড্রিম দেখেছিলাম যে না, বিসিএস এ সফল হতে হবে। তো এই সফল হওয়ার জন্য কিন্তু আসলে শুধুমাত্র আপনার প্রস্তুতি প্রিপারেশনই এনাফ না, আপনাকে অবশ্যই একটু ভাগ্য থাকতে হবে, ভাগ্য না থাকলে হবে না। তো সব থেকে সে বড় কথাটা সেটা হচ্ছে আপনাকে পরিকল্পিত ওয়েতে পরিশ্রম করতে হবে। পরিকল্পিত ওয়েতে পরিশ্রম, আপনি যদি গাধার খাটনি দেন, সারা দিন রাত পড়লেন, বাট সেটা আপনার কোনোভাবেই পরিকল্পিত হলো না। আপনি আজকে একটু লেখা লেখা লিখলেন, 4 দিন আবার কিছুই লিখলেন না, পঞ্চম দিনে গিয়ে লিখতে বসছেন, দেখবেন যে ওই মাঝের যে 4 দিনের লেখাটায় গ্যাপ দিয়েছেন, ওই গ্যাপের কারণে আপনার লেখাটার মান কমে গিয়েছে। ঠিক আছে? সো বাসায় বসে থাকলে লেখা কেমন হয় আপনারা খুব ভালো করেই জানেন, যে খুব একটা লিখতে ইচ্ছা করে না। সো রেগুলার এক্সাম দেওয়ার অভ্যাসটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে, রিটেনের জন্য অনেকেই ডেটা, চার্ট, তারপরে হচ্ছে গ্রাফ, এগুলা কালেক্ট করতে গিয়ে মানে লিখিত যে মেইন প্রস্তুতি সেটা থেকে দূরে সরে যান। এটা কিন্তু খুব খারাপ জিনিস। ডেটা, চার্ট, গ্রাফ আপনি অবশ্যই দিবেন, বাট এটাই কিন্তু সব না। এই ডেটা, চার্ট, গ্রাফ কম ইউজ করেও কিন্তু অনেকে ক্যারিয়ার হয়েছেন। ঠিক আছে? সো এটাকে একদম ফুল হাইলাইটস করা যাবে না, মোটামুটি এটা দিলেই হচ্ছে আর কি। তো আমাদের উত্তরণের একাডেমির লগ ইন তো সবার জন্য এই ছিল আমার কথাবার্তা, আমি আর বেশি দীর্ঘায়িত করব না। তো আমাদের মোটামুটি ব্রাঞ্চের লিস্টে আপনারা দেখতে পারবেন। তো আমার পরিচয়টা দিয়ে শেষ করি, আমি সাব্বির আহমেদ, আমি 38তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে আছি। আমার ব্যাকগ্রাউন্ড বিএসসি ইঞ্জিনিয়ারিং ট্রিপলি ফ্রম বুয়েট। এবং যারা অলরেডি 41তম রিটেনের সাথে আছেন আমাকে খুব ভালো করে চিনেন। তো সবার জন্য শুভকামনা। মোটামুটি যা কথাবার্তা বললাম আশা করি আপনাদের উপকারে আসবে, এবং পরবর্তীতে ইনশাল্লাহ আবারও কথা হবে যদি সুযোগ হয়। সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। মামুন ভাই প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া সুন্দরভাবে আছে মোটিভেশন দেওয়ার জন্য। তো আমি শেষের দিকে এসে যে কয়েকটা নিব আপনাদের। যেমন আমাদের এখানে যারা বর্তমানে রিটেন কোর্স করছেন, ফিডব্যাক নিব। সেক্ষেত্রে আমাদের ক্লাস সম্পর্কে আপনাদের মতামতটা যদি চ্যাট বক্সে একটু বলতেন, ক্লাস সম্পর্কে মতামত, যে আমাদের ক্লাস ইয়াটা কেমন আছে, মানগুলা। যারা ফেসবুক থেকে জয়েন করেছেন তারা ফেসবুকের কমেন্টেও দিতে পারেন যে আমাদের ক্লাস সম্পর্কে মতামত, আর যারা জুমে জয়েন করেছেন তারা চ্যাট বক্সে প্লিজ একটু দিবেন। কায়েম হালদার বলছেন এক্সেলেন্ট, হেল্পফুল, অনেক ভালো। আচ্ছা, তানভীর বলেছেন গুড। হ্যাঁ, আমাদের ক্লাস সম্পর্কে এখন আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যে আমাদের এক্সাম, যে আপনারা প্রত্যেকদিন যে রিটেন এক্সামটা আমাদের এখানে দেন, রিটেন এক্সামটা সম্পর্কে আপনাদের মতামত, বা আপনাদের মানে কতটুকু হেল্প হচ্ছে এটা নিয়ে, এটা সম্পর্কে যদি কোনো মতামত থাকে যদি একটু বলতেন, বা আমরা কোনোভাবে উন্নতি করতে পারি কিনা আরো। এক্সাম, আমাদের এক্সাম বা আমাদের যে ম্যাটেরিয়ালস আছে, আমাদের যে লেকচার শিট গুলা, এবং আমরা যে কোশ্চেন ব্যাংক গুলা আপনারা হাতে পেয়েছেন সেগুলা। আচ্ছা, অমিত রয় বলেছেন টেকনিক অ্যাড করলে ভালো হয়, ধন্যবাদ। হ্যাঁ, হেল্পফুল। জন্য সিরিজের বই, হ্যাঁ।
পাচ্ছেন না লকডাউন, আচ্ছা শীত যিশু পাল যে জিনিসটা বলেছেন যে শীত পাচ্ছি না লকডাউনে, ভাইয়া আমরা এই লকডাউনের কারণে একটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে আহ, আমাদের সারা বাংলাদেশে 58টা ব্রাঞ্চ আছে, 58টা ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চ থেকে কিন্তু আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। এছাড়া 27টা জেলায় আমাদের ব্রাঞ্চ নাই, সেক্ষেত্রে 27টা জেলায় আমাদের প্রতিনিধি অবস্থান করছে। ঠিক আছে, আপনি আপনি আমাদের কল সেন্টারে অথবা নিয়ারেস্ট ব্রাঞ্চে ফোন দিয়ে আপনার ওই জেলাতে যদি কোনো ব্রাঞ্চ না থাকে, সেক্ষেত্রে তার কাছ থেকে প্রতিনিধির, আমাদের যে প্রতিনিধিটা আছে উদ্ভাসন উত্তরণের প্রতিনিধি, তার ফোন নাম্বার নিয়ে তার কাছে ফোন দিয়ে আপনি লেকচার শিট বা বইগুলা সংগ্রহ করতে পারেন। ঠিক আছে, এবং যারা এখনো ভর্তি হন নাই, আমাদের এখানে যারা ভর্তি হতে চাচ্ছেন, যে 41 প্রিলি পাস করেছেন, রিটার্নের জন্য ভর্তি হতে চাচ্ছেন, তারাও সেম কাজটাই করতে পারেন। ভর্তি হওয়ার জন্য আপনারা আমাদের এই 27 জেলায় যে প্রতিনিধি আছে এবং আপনাদের যে নিয়ারেস্ট ব্রাঞ্চ আছে 58টা ব্রাঞ্চ, এবং এই 58টা ব্রাঞ্চে ফোন দিয়ে আপনারা সহযোগিতা নিতে পারেন। তো আমাদের রিটার্নের ফি ধরা হচ্ছে ভাইয়া 10,000 টাকা। এবং ভাইয়া সব স্লাইডের মধ্যে দেখাই দিয়েছে, আমরা টোটাল 80টা ক্লাস রেখেছি। ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলা রিটেন পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে। কক্সবাজার আমাদের প্রতিনিধি অবস্থান করছে, চট্টগ্রাম শাখায় ফোন দিয়ে প্রতিনিধির নাম্বারটা নিয়ে নিতে পারেন, অথবা ভাই আপনি যদি পরের পেজে যান তাহলে আমাদের ওই প্রতিনিধির নাম্বার গুলা দেওয়া আছে। সাব্বির ভাইয়া যদি একটু স্ক্রল করেন পরের ইসে যান, এখান থেকে নাম্বার গুলা সংগ্রহ করতে পারেন। যে জেলাগুলোতে আমাদের সাধারণত ব্রাঞ্চ নাই, সেই সেখানে প্রতিনিধি অবস্থান করছে, এখানে নাম্বার দেওয়া আছে। তো যদি কারো লাগে এখান থেকে যে আপনার নিয়ারেস্ট মানে আপনার কোন জেলায় আছেন, সেখানে যদি আপনার ব্রাঞ্চ না থাকে আমাদের আমাদের এই প্রতিনিধির নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে সেটা সংগ্রহ করে নিতে পারেন। আচ্ছা, এপিডিও বলেছেন সিরাজগঞ্জ থেকে যে সব মিলিয়ে আপনাদের সার্ভিস ভালো লেগেছে, ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। তো শুধু ভালো না, আমাদের যদি কোনো জিনিস উন্নতি করার দরকার থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা পরামর্শ দিবেন আমাদের। ঠিক আছে, এছাড়াও আমাদের আরো 2টা শুরু হচ্ছে, যারা দেখা যাচ্ছে যে 41 পিলিতে অনেকেই ইয়া করতে পারেন না, উত্তীর্ণ হতে পারেন না। এছাড়াও যারা প্রিলিপ প্রস্তুতি নিতে চান, সেক্ষেত্রে আমাদের আগামী 8 তারিখ থেকে প্রিলিপ ক্র্যাশ কোর্স নামে একটা প্রোগ্রাম শুরু হচ্ছে, আগামী পরশু 8 তারিখ থেকে। ঠিক আছে, তো তারা প্রিলিতেও অ্যাটেন্ড করতে পারেন। আর এছাড়াও অনার্স সেকেন্ড ইয়ার থেকে শুরু করে অনার্স ফোর্থ ইয়ার পর্যন্ত প্রিলি অ্যাডভান্স কোর্স শুরু হচ্ছে আমাদের আগামী মাস থেকে। তো এটার ফ্রি ক্লাস শুরু হচ্ছে আগামী 14 তারিখ, এই মাসের 14 তারিখ থেকে ফ্রি ক্লাস শুরু হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের রিটেনের পাশাপাশি এই কোর্সগুলো আছে। আর রিটেনের কিন্তু অলরেডি ফ্রি ক্লাস চলছে, 4 তারিখ থেকে ফ্রি ক্লাস শুরু হয়েছে। 4 তারিখে একটা ফ্রি ক্লাস গিয়েছে, আজকে একটা ফ্রি ক্লাস আছে, এবং নেক্সট দিন একটা ফ্রি ক্লাস, 8 তারিখে আর একটা ফ্রি ক্লাস আছে। তো আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন। আমি একটু প্রয়োজনে দেখিয়ে দিচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। ভাইয়া আমি একটু স্লাইড শেয়ার দিই। হ্যাঁ শিওর ভাইয়া, আমি স্লাইড শেয়ার অফ করছি, আপনি শেয়ার দিন। আমার স্লাইড কি দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার উত্তরণ ডট একাডেমিতে ঢুকবেন। উত্তরণ ডট একাডেমিতে ঢুকলে এখানে দেখবেন যে আওয়ার কোর্সেস এর মধ্যে গেলে আপনারা সব ধরনের কোর্স পাবেন। এছাড়াও আমাদের বর্তমানে কি কি কোর্স চলছে এখানে শুরুতেই দেয়া আছে, যে প্রি অ্যাডভান্স কোর্স যেগুলো আমি বললাম, এখানে সবগুলা দেয়া আছে কবে কোনটা শুরু হচ্ছে। তো আপনাদের জন্য যেটা যে 41 বিসিএস লিখিত 1 উইক ফ্রি কোর্স, এই প্রোগ্রামটা এখন চলছে। এবং এই প্রোগ্রামটার মূল যেটা ভাইয়া বললো যে 16 তারিখ থেকে মূল প্রোগ্রাম শুরু হবে, এই ফ্রি উইকটা অলরেডি শুরু হয়েছে। আপনি রেজিস্ট্রেশন করার জন্য যেটা করবেন, এই নিচেই গেলে পরেই আমাদের কোর্স সমূহ পাবেন। এখানে গিয়ে যে 41 বিসিএস 1 উইক ফ্রি কোর্স, এখানে গিয়ে ডিটেলস এর মধ্যে গিয়ে ইনরোল করে ফেলবেন, তাহলেই কিন্তু আপনারা ক্লাসগুলো পাবেন। এবং প্রিভিয়াসের যে ক্লাসগুলো চলে গেছে, ওই 4 তারিখের যে ক্লাসগুলো চলে গেছে সেই ক্লাসগুলো পেয়ে যাবেন। তো এভাবে আপনারা আশা করি রেজিস্ট্রেশন করে ক্লাসগুলো করবেন। নেক্সট আগামী পরশুদিন ম্যাথ ক্লাস আছে আমাদের 8 তারিখে। আর যারা আমাদের এখানে ক্লাস মানে অলরেডি প্রোগ্রামে অ্যাডমিট আছেন, তারাও ক্লাসগুলো করবেন, তাদের জন্য ভালো হবে। আর যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বার বা আমাদের কল সেন্টারের নাম্বার তো আছেই, অবশ্যই কোনো সমস্যা থাকলে জানাবেন। আর আমরা কোনো ধরনের কোনো জায়গায় কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, উন্নতি করার পরামর্শ। ঠিক আছে, আর যারা অনেকেই লেকচার শিট নেন নাই, তারা অবশ্যই লেকচার শিট সংগ্রহ করে নেন।
প্রত্যেকটা জেলাতে আমাদের প্রতিনিধি অবস্থান করছে, প্রয়োজনে আপনাকে বাসায় শীত পৌঁছে দিবে। ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া কি শুনতে পাচ্ছেন? আমাদের সাথে লেবু ভাইয়া আছে, লেবু ভাইয়া শুনতে পাচ্ছেন? ওকে হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া, আর কোনো কিছু বলার যদি থাকে? না, আজকে আর কিছু নাই, শেষ করতে পারি আমরা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে সাবির ভাইয়া, তাহলে আমরা শেষ করে দিলাম। হ্যাঁ, আমরা শেষ করতে পারি। তো সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।